পি আনন্দ এবং আপনার সঙ্গে আলোচনা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। শিল্পক্ষেত্রে বাংলার এই অবস্থা কেন? এই প্রশ্নের এতদিন পরে একটা স্পষ্ট জবাব পাওয়া গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বেঙ্গল লিডসের উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে মঞ্চ থেকেই দিয়ে দিয়েছেন। 1 নম্বর, প্রত্যাশিত 34 বছরের বাম শাসন। 2 নম্বর, 34 বছর ধরে বামেরা যেটা বলে এসেছে, অর্থাৎ সেই কেন্দ্রের বঞ্চনা। আর 3 নম্বর, এটি অবশ্য নতুন সংযোজন, সংবাদ মাধ্যমের ভূমিকা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে সংবাদ মাধ্যম খালি নেগেটিভ 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 দেখাচ্ছে এবং গুজরাটের সঙ্গে তুলনা করছে। আচ্ছা বলুন তো, ফার্স্ট বয়ের সঙ্গে 13th বয়ের কোনো একটা তুলনা আসতে পারে না? আর প্রথম হওয়া বালকটির অর্থাৎ প্রথম হওয়া রাজ্যটির থেকে যদি ভালো কিছু নেওয়া যেতে পারে, সংবাদ মাধ্যম সেই দিকে অঙ্গুলি নির্দেশ করবে না? তবে অনেকে বলছেন যে সংবাদ মাধ্যম গুজরাট সম্পর্কে যতটা ইতিবাচক আর পশ্চিমবঙ্গ সম্পর্কে যতটা নেতিবাচক বলে মুখ্যমন্ত্রী বলছেন, আজকে মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তার থেকে একটু বেশিই বলেছেন। তবে যথার্থভাবে তাকে কৃতিত্ব দিতে হবে, তার কারণ শিল্প আর শিল্পকলাকে তিনি মিলিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত শিল্পপতিদের দিয়েও গান গাইয়েছেন এবং যে গানটা সবাই গেয়েছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন, একলা চলো রে। আমরা এই প্রতিপক্ষের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের উদ্বিগ্ন করেছে। একসময় একটা রসিকতা ছিল যে বাংলার দুটো জিনিস খুব প্রসিদ্ধ, একটা এগ্রিকালচার, একটা কালচার। আর আমাদের এই উদ্বেগটা কালচার নিয়ে, সংস্কৃতি জগৎ নিয়ে। বাংলার অত্যন্ত ঐতিহ্য সম্পন্ন একটি নাট্যদল, তারা কোচবিহার গেছিল 10 বছর ধরে চলা একটা নাট্য উৎসবে অংশগ্রহণ করতে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সেতুবন্ধন নাটক, এবং সেই নাটকে একটি সংলাপ ছিল যাতে মা এবং মাটি এই দুটি শব্দ এসেছিল সংলাপে। এই অপরাধে তাদের কিভাবে হেনস্থা হতে হয়েছে, তাদের কিভাবে হুমকির মুখে পড়তে হয়েছে পুলিশের সামনে, এবং কার্যত মুচলেখা লিখে তাদের ছেড়ে দেয়া হয়েছে, কলকাতা ফিরতে দেয়া হবে না, এত দূর অবধিও বলা হয়েছিল। তাদের অবস্থা এবং এই ঘটনা নিয়ে অবশ্যই প্রতিপক্ষে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করব। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক অভিনয় করতে যারা কোচবিহার গেছিলেন, সংস্কৃতি জগতের সঙ্গে আমরা যুক্ত থাকি বা না থাকি, আমার মনে হয় প্রত্যেক সভ্য শিক্ষিত বাঙালি লজ্জিত হওয়ার মতো ঘটনা। আমরা শুরু করব অনুষ্ঠান, তবে শুরুতেই বেঙ্গল লিডস এবং এই রাজ্যের শিল্প সম্ভাবনা। শুরুতেই দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঠিক কী বলেছেন, কী ভাষায় আক্রমণ করেছেন এই সম্মেলনের মঞ্চ থেকে। Gujarat is having 17 ports, private ports and the ports. They have that advantage. Bengal, only 2 ports. That also, even central government is not raising that 2 ports also. We are suffering for that. What was our revenue income and all this? My treasury? It is about 21,000 crores. And how central government through Reserve Bank is taking away all the money from treasury? It is 26,000 crores. Where I'll get the money? It is not our fault. I can give so many concessions to my industrial friends, my agricultural friends. I want to do it. But you tell me, if you are in my position, how to save, how to give? My hands are empty. Even after Mumbai meet, I along with my industrial friends will meet our Honorable Prime Minister. We have already asked the time. It is the central government duty to save from the disaster. Now if I give all the funds for debt, you tell me where I'll get the food even? Where I'll give the money for the road? Where I'll get the money to give concession to my industrial friends? I said 3 years give us moratorium. 3 years, I don't want money from you. Give 3 years moratorium. Do some restructuring. Give us some time. At least say yes, moratorium, 50% moratorium I am giving you. কোনো রাজনৈতিক মঞ্চ নয়, একেবারে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মাননীয় মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা রবীন দেব, আছেন শ্রীকুমার মুখোপাধ্যায় সিপিআই নেতা, আছেন সুমন বন্দ্যোপাধ্যায় তৃণমূলপন্থী অধ্যাপক, এবং আছেন নাট্যকার চন্দন সেন। আমি প্রথমেই আসবো অরুণাবদার কাছে। শুনলেন যে একেবারে সরাসরি আগেও বলেছেন, এবারও কেন্দ্র সরকার এবং এই যে রাজ্যের শিল্প পরিস্থিতি, ঠিক বামেরা 34 বছর যেভাবে কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করেছে,
মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হুবহু তাই বলছে। আমি বুঝতে পারলাম না, এটা তো বেঙ্গল লিডস করেছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আমন্ত্রণ জানাবার জন্য, ভাই এসো আমার ভালো ব্যবস্থা আছে। উনি যা তুলে ধরলেন যে আই ডোন্ট হ্যাভ মানি টু মাই ইন্ডাস্ট্রিয়াল ফর মাই ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডস, সুতরাং এসো না। সিম্পল যা এই এক্ষুনি যেটা তোমরা দেখালে তাতে কিন্তু সিম্পল বলা, ভাই আমি পারবো না, এসো না, এইটা হলো মানি। যে আমার বলেছেন আমি দিতে পারবো না, আমি কোনো ইনসেন্টিভ দিতে পারবো না, আমার এই অবস্থা হারির হাল। তাহলে এটা বেঙ্গল মানে কি বলে, কি ইনিশিয়েটিভ না কি বলে, বেঙ্গল লিডস, তাহলে এটা করার দরকার ছিল না। আমি আমার যদি ক্ষমতাই না থাকে যদি বলি ভাই এসো না, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখে লাভ কি? এটা একটা বাজে খবর গেল যে ভাই, উনি নিজে স্বীকার করলেন আসতে হবে না। দুই যেটা বললেন, আমি দুপুরবেলা পরের দিকটা দেখেছি, কোর্টে মামলা ছিল বলে পুরোটা দেখতে গেলেন, পিওরলি ঝগড়া করলেন একদম, মানে ঝগড়ার একদম কলের লাইনের ঝগড়া। বললেন ল্যান্ড ব্যাংক আছে, ল্যান্ড ব্যাংক আমি তো জানি না, ব্যাংক কি জমা কেউ দিয়েছে? যে জমি আছে ল্যান্ড ব্যাংক তার ভর্তি, তার 500 একর কোথায় জমি আছে? 10টা শিল্প হলে 500 একর 600 একর দেওয়ার জমি আছে? কোথাও নেই। ছোট ছোট কারখানার জমি 5 একর উলুবেড়িয়ায়, 5 একর পুরুলিয়া, 10 একর দক্ষিণ দমদমে, এটা নিয়ে তো একটা কারখানা হবে না। একটা বড় শিল্প হতে গেলে এখানে আসতে হয়। এবার বলেছেন যে আমি আসছি, সেল নাকি সেকেন্ড বিগেস্ট ইনভেস্টমেন্ট করবে। সেলের কে এক ভদ্রমহিলা দাঁড়ালো, বললো না না আমরা ইনভেস্টমেন্ট করবো না। এই চেয়ারম্যান আছে সেলের চেয়ারম্যান আছে, আমি শুনছিলাম চেয়ারম্যানের ক্ষমতা আছে বলা যে 20,000 কোটি টাকা আমি ইনভেস্ট করবো এখানে, বলার ক্ষমতা আছে। ইটস পার্ট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্টের। এই যে কথাগুলো বলছেন এটা কিন্তু খুব লাইট হয়ে যাচ্ছেন উনি। তবে ভদ্রমহিলা বললেন, উঠে বললেন না 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 আমরা আলের প্রজেক্ট ছিল ওটাকে বাড়াবো, এ তো সবাই জানে বাড়াবো, আমি দোষ দিচ্ছি না মুখ্যমন্ত্রীকে, কিন্তু এইগুলো বললে খেলো হয়ে যাচ্ছে। সেলের কোনো চেয়ারম্যানের অরুণাভদা, আপনি যে ইন্টারাকশনের কথা বলছেন, আমরা দ্রুত একবার দেখে নেব যে শিল্পপতিদের সঙ্গে একটা প্রশ্নোত্তর সেশনও ছিল, সেখানে ঠিক কি হলো। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। মুখ্যমন্ত্রীর অনুরোধে শিল্পপতি পিকে ধানুকার গাওয়া এই গানটাই বেঙ্গল লিডস 2-এ প্রতীকী হয়ে উঠল কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মুখ্যমন্ত্রীর আহ্বানে আদৌ কি কোনো বড় শিল্পগোষ্ঠী সাড়া দিল, নাকি আগের মতো একলাই চলতে হবে মুখ্যমন্ত্রীকে? এই প্রশ্নটাই আরো উস্কে দিল কবিগুরুর এই গান। শিল্প সম্মেলনে সঙ্গীত চর্চাকে খোঁচা দিতে বিন্দুমাত্র দেরি করেননি বিরোধীরা। বিরাট আয়োজন করে এত ছবি, ব্যানার, হোর্ডিং এসব লাগিয়ে শেষ পর্যন্ত কেউ এলো না এখানে, যাকে ডাকছেন তাকে পাওয়া যাচ্ছে না। তারপরেও শেষ পর্যন্ত ওকে গাইতে হলো সমবেত সঙ্গীত, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। এটা ভালো হলো না বোধহয়। বেঙ্গল লিডসে মঞ্চ থেকে বড়সড় লগ্নির কোনো ঘোষণা শোনা গেল না মঙ্গলবার। উল্টে শিল্পপতিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীকে শুনতে হলো শিল্পের জন্য ইনসেন্টিভ দেওয়ার কথা, কাজের ধীর গতির কথা। ম্যাডাম আমি একটু স্পিডি কাজটা চাইছি, খুব স্লোতে হচ্ছে কাজটা। কেন স্লোতে হচ্ছে কেন? নিজের কোম্পানি নিজে ভালো করে এগিয়ে নিয়ে যান, নিজে করুন ভালো করে। দ্য ডিপার্টমেন্ট উইল লুক আফটার দিস ম্যাটার সিরিয়াসলি। ডিপার্টমেন্টের এমএসএমই কে আছে এখানে? রাজেশ বাবু, আপনি কথা বলে নেবেন। ইউ মিট প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ বাবু, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন আগরবাতি। One aspect what I feel, I do not know, I may be wrong, you may be more experienced, that when I go to the western side of the country, particularly Bombay and Gujarat and other places, they are very much industrially strong. So can we not think over to see the unemployment in Bengal, that we can give some incentive rather in a more way better than the other states to attract the industrialists to put up the industry? That can be thought of. মঞ্চ থেকে সেলের চেয়ারম্যানকে খুঁজলেন মুখ্যমন্ত্রী, পেলেন না। একইভাবে এনটিপিসির প্রতিনিধিদের ডেকেও পেলেন না তিনি। Biggest second large industries coming in West Bengal from SEL. SEL chairman is here. May I know that whether my SEL chairman is here? No, he is not here, but somebody is representing. Somebody is here from the SEL. That SEL is bringing their second largest industry in Durgapur.
Yes, joint venture. Yes, joint venture. NTPC is here. Anybody from NTPC, please? NTPC? Anybody is here from NTPC? কেউ আছেন? NTPC also I am telling you, Alipurduar, the file is clear. They are setting up one big power plant. Katwa in Bardhaman, they are setting up a big power plant. মুখ্যমন্ত্রী কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা অবলীলায় বলে দিলেন ঠিকই, কিন্তু রাজ্য সরকারের জমি নীতির জন্য যে প্রকল্প আটকে রয়েছে তা কিন্তু বললেন না। এবিপি আনন্দ। কাটোয়ার কথা উঠে এলো মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কাটোয়া নিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র কি বলছে পাশাপাশি রাখবো। Now tell me, NTPC is here? Anybody from NTPC, please? NTPC? Anybody is here from NTPC? কেউ আছেন? NTPC also I am telling you, Alipurduar, the file is clear. They are setting up one big power plant. Katwa in Bardhaman, they are setting up a big power plant. আজকে যাদের নাম করেছেন তার মধ্যে এনটিপিসি পড়ে, যারা বিদ্যুতে নাকি বিনিয়োগ করবে। কাটোয়ার নামও পড়ে। তো কাটোয়াতে এনটিপিসির অবস্থা কি আমরা সবাই জানি, তাদের যা জমি প্রয়োজন এবং সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়েছে। আরও 2 জায়গায় নাকি করবে। এই কাটোয়ার পরে আর 2 জায়গায় তারা আসবে বলে কি মুখ্যমন্ত্রী মনে করেন? কেউ আসবে বলে মনে করেন? প্রণবদা, আবার আপনার কাছে আসবো। সপ্তম বামফ্রন্ট সরকার 550 একর মোটামুটি এই অধিগ্রহণ করে দিয়েছিল। মোট চেয়েছিলেন এই কাটোয়ার প্রজেক্টের জন্য 1100 একর। তার ভেতরে 50% মতো 550 বা 15 বা 50 এরম একটা অধিগৃহীত হয়েছিল। এরপরে যে দুটো প্রজেক্ট বলছেন যে আদ্রা এবং রঘুনাথপুর, তো আপনার মনে হয় যে কাটোয়া এখন যেভাবে 20 বাঁও জলে দাঁড়িয়ে আছে, আদ্রা এবং রঘুনাথপুরে প্রজেক্ট হবে? ওটা প্রশ্নই উঠছে না। আদ্রা রঘুনাথপুর আগে ইনভেস্টমেন্ট হবে তো, এটা তো একটা মাঝপথে আটকে দিয়েছে। মাঝপথে একটা এক্সাম্পল, মাঝপথে আটকে আছে, ওটা তো হয়নি বলে খালাস। আমি বলছি তোমায় কয়েকটা জিনিস দেখ, আমি বারে বারে বলছি আজকে কি বলেছেন। আগে এই বিদ্যুৎ নিয়ে বলছেন যে এটা তো তোমরা একটু দেখিও, এক্সেস বিদ্যুৎ নাকি আছে, পাওয়ার ব্যাংক, এই ব্যাপারটা পাওয়ার ব্যাংকের কথা বলেছেন। এক্সেস বিদ্যুৎ সম্বন্ধে আমি বলছি, এটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। এটা শিল্প নেই, তাই কেনার লোকও নেই, আর সেই জন্যই রোজ গড়ে 550 মেগাওয়াট বিদ্যুৎ বাড়তি হচ্ছে। আপনার মনে থাকবে যে শিল্প সচিব বলেছিলেন, আমরা রাজ্যে বিদ্যুৎ নির্ভর বলেছিলেন যে শিল্প সচিব ওই যিনি ভদ্রলোক কি মলয়বাবু বলেন, আর আর বিদ্যুৎ মন্ত্রী কি বলেছেন, বলছে রাজ্যে বিদ্যুৎ নির্ভর শিল্প ক্রমশ কমছে, তাই শিল্পে বিদ্যুৎও কম লাগছে, মনীশ গুপ্ত বলেছেন। তো অ্যাডমিটেডলি বিদ্যুৎ আমি বুঝি না। আমাদের একটা আমি দেখেছি অনেকে বলে যে এই যে ছোটোখাটো ব্যাপার জ্যাম জেলি লজেন্স, ঠিক আছে ট্রেনে বিক্রি করবে ভালো, কিন্তু সেটা দিয়ে তো ইন্ডাস্ট্রি হলো না। জেলি লজেন্স ঠিক আছে পাশের বাড়ির গ্যারেজে তৈরি হতে পারে, ইন্ডাস্ট্রি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে না। আচ্ছা, আর বলেন মলয়বাবু বলেন রাজ্যে বিদ্যুতের কোনো অভাব নেই, বরং দিনের বিভিন্ন সময় ক্ষমতার তুলনায় 550 মেগাওয়াট পর্যন্ত কম উৎপাদন করতে হয়, ইউনিট বসিয়ে রাখতে হচ্ছে, কারণ বিদ্যুৎ নেবার লোক নেই। এবং বলছে মলয়বাবু বলেন 2010-11 সালে দিনের সর্বোচ্চ চাহিদা বেড়েছে প্রায় 9%। আর এবার শোনো, 2011-12 সালে চাহিদা বৃদ্ধির হার ওই একই জায়গায় থেকে গিয়েছে, মানে বৃদ্ধি বাড়েনি। পরপর 2 বছর চাহিদা বৃদ্ধির হার কেন এই জায়গায় থমকে রয়েছে সে ব্যাখ্যাতে জাননি মলয়বাবু। আর বলছেন যে আগামী গ্রীষ্মে আরও 450 মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত হবে। তো এই যে বলছেন যে বিদ্যুৎ বেশি আছে, ইটস নট আ ক্রেডিট ডাজ নট গো টু দি গভর্নমেন্ট। আর বলছে যে এই মানে মেনলি এই জায়গাটা যে বিদ্যুৎ মন্ত্রী স্বীকার করছেন যে বিদ্যুতের নির্ভরশীল ইন্ডাস্ট্রি হয়নি। আচ্ছা তুমি আমাকে বলো, বিদ্যুৎ নির্ভরশীল ইন্ডিয়া কি লোহা লক্কর দিয়ে হাতুড়ি দিয়ে কাজ লার্জ ইন্ডাস্ট্রির কাজ স্বীকার করছে। আচ্ছা এবার উনি বলছেন, দেখো বলছে 35টা সুপার হসপিটাল না কি করবেন সুপার হসপিটাল। তো ইট ইজ নট আ প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি। প্রোডাকশন সুমনবাবু ভালো বলবে, ইকোনমিক্স আজকে আমি ভয়ে বলছি না, সামনে মুখ খেলা বিষয় না। আর বলেছেন যে
গুজরাটে 12টা পোর্ট আছে অ্যাডভান্টেজ, বেঙ্গলে 2টো পোর্ট আছে। হলদিয়া ডকে আমি মামলা করতে গিয়ে দিলাম 2011 অক্টোবরে যে ব্যবসা ছিল 2012 অক্টোবরে সেটা 36% কমে গেছে। কেন কমেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু কমে গেছে। দিস আর হার্ড রিয়ালিটিস। আচ্ছা, এবং উনি যেটা করলেন যে প্রথমত একটা ভয়াবহ চিত্র তুলে ধরলেন পশ্চিমবঙ্গ সম্পর্কে, যে আমার কিছু দেবার নেই, ভাই আসবেন না। আর যারা ওই যে বললেন ওই এই যে কি যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে, কাকে দিয়ে গালেন এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি বলি কি জানো তো, যাই হোক খেলো হয়ে যাচ্ছে ব্যাপারটা, কি জানো তো, মা মাটি মানুষ ছিল ম ম ম, সেটা হলো মেলা মোচ্ছব মারপিট, মেলা করো মোচ্ছব আর মারপিট, সকাল বিকেল মারপিট ম ম ম। আর থার্ড হয়ে গেছে এখন মমতা মুকুল মদন, মুখ্যমন্ত্রীকে এগুলো ডুবিয়ে দেবে এই লোকগুলো, এই আশেপাশের লোকগুলো। আমি মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছি না, দোষ নিশ্চয়ই দেবো। দেখুন মানে শিল্প আর শিল্পকলাকে তো মেলালেন, মানে আমি বলছি যে 21শে জুলাই দেব পাগলু গাইলেন, এফডিআই নিয়ে বিরোধিতা করতে গিয়ে জিৎ গাঙ্গুলি মন যে করে উড়ু উড়ু গাইলেন, তো মেট্রো চ্যানেলে এই আজকের একলা চলরে গাওয়া হচ্ছে। শিল্প আর শিল্পকলা তো মিশছে, এটা তো একটা মেলালেন, তিনি মেলালেন। এবার আমি একটা হার্ড রিয়ালিটি বলছি, ডালখোলায় একটা পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন একখানা বিদ্যুৎ প্রকল্প করবে। সিকিম থেকে জল আসছে, সেই জল থেকে 63 একর জমি আছে দরকার, অ্যাকোয়ার্ড হয়েছে 25 একর। ওখানে দাম ছিল 3 লক্ষ টাকা একর যখন এই প্রজেক্টটা হয়নি। যে মুহূর্তে প্রজেক্ট ঘোষণা হলো, ওই প্রজেক্ট 2 মিনিট দাও, প্রজেক্টের বাইরে সেটা হয়ে গেল 6 লক্ষ টাকা, বাইরের লোক। এবার প্রজেক্টে কত করে বিক্রি করেছে? ওই 63 একর, ওই 25 একর যারা কিনেছে 63 একরের মধ্যে 18,95,000 টাকা করে বিক্রি হয়েছে পার একর, যেখানে বাইরের দাম হলো 6 লাখ 3 লাখ। এবং এখন কি হয়েছে, এখন বলছে 50 লক্ষ দাও, 1 কোটি দাও, বলে প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। 25 একরের নেওয়ার নেই। কি প্রজেক্ট? 1300 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে, তার মধ্যে 200 মেগাওয়াট বাংলাদেশ নেবে, 1100 মেগাওয়াট আমরা নেব। বন্ধ। নীতিশ কুমার বলছে যে আমার বিহারে চলে এসে আমি জমি দিয়ে দিচ্ছি, পয়সা লাগবে না। এবার আমি জিজ্ঞেস করলাম ওদের অফিসারদের যে তাহলে বিহারে চলে যাচ্ছেন না কেন? বললো অসুবিধা হলো যে মুহূর্তে আমি জমিটা ফেরত দিয়ে বিক্রি করতে যাব, ওই জমির দাম নেমে আসছে 3 লাখ, আমি তো 18,95,000 টাকা দিয়ে কিনেছি। এই যে জমি নেই, অ্যাডমিটেডলি উনি বলছেন জমি দিতে পারবো না, কে আসবে? একদম। রবীন্দ্রের কাছে যাব, কিন্তু তার আগে শোনাবো যে 34 বছরের বাম শাসনকে শিল্পের এই অবস্থার জন্য প্রত্যাশিতভাবে দায়ী করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি মঞ্চ থেকে? দেখো। Their beauty is they have no political obstructions. No political obstructions or road blockade. They are fortunate enough. And in my state, if I say our density is too much, I'm happy our population is too much. Number 2, we are facing the legacy of 35 years. The scandalous time who finished the industrial growth here. It is totally finished in Bengal. Gujarat is not that. Is there 34 years a one rule party? No. They only contest the election, they do the politics at the time of election, no other time. What I have with me? No money. Gujarat, whether they have this debt situation, in my state, my left front government, it is the blessings of my left front government. More than 2,03,000 crores, the debt are there. If a one single party, because of their leadership, there is a disaster, and after that, whenever they feel, they have borrowed from the market also. In our time, we started FRBM, and that's why we are not able even borrow from the market also. Our hands are tightened. রবীন্দ্র, আপনারাই দায়ী। শুনে মনে হলো যে ভাই এসো আমার স্টেটে, বলে এসো না বলছে, এর চেয়ে আর বড় কথা কি হতে পারে? এসো না, পয়সা নেই, আমরা শেষ হয়ে গেছি, গুজরাটে চলে যান। এখন মুখ্যমন্ত্রী 2012 9 জানুয়ারি বেঙ্গল লিডস করেছিলেন মিলন মেলায়, আর আজকে 15 জানুয়ারি 2013 হলদিয়াতে মিলন মেলা হলো। মিলন মেলা হলদিয়াতে এই বেঙ্গল লিডস হলো। স্বাভাবিকভাবে রাস্তায় আমরা দেখেছি, হলদিয়া আমি গিয়েছিলাম গত পরশুদিন, যে রাস্তায় শুধু মুখ্যমন্ত্রীর পোর্ট্রেট দিয়ে সব গেট ইত্যাদি করা হয়েছে।
সেটা ভালো, কিন্তু মুখ্যমন্ত্রী 9ই জানুয়ারি 2012 যা বলেছিলেন, তখনই আমাদের বিরোধী দলের নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র তিনি বলছিলেন যে বলতে খারাপ লাগছে, বলার জন্য দুঃখিত বটে, তবু বলি এমন শিল্প সম্মেলনে এই মুখ্যমন্ত্রীর উচিত লিখিত ভাষণ পাঠ করা। জানি না তাকে ভাষণ লিখে দেওয়ার জন্য সময়ের অভাব নাকি লোকের অভাব, কিন্তু লিখিত ভাষণ পাঠ করাই শ্রেয় এই মুখ্যমন্ত্রীর। যা ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী তাতে রাজ্যে বিনিয়োগ আকর্ষণ হবে না বিকর্ষণ হবে তা ভবিষ্যতেই বলবে, কিন্তু যা শুনলাম তাতে বিনিয়োগ আকর্ষণ করার মতো কিছু হয়নি। এটা ছিল 9ই জানুয়ারি, এর মধ্যে 1 বছর 6 দিন কেটেছে, বয়স হয়েছে। তখন যখন ভাষণটা দিয়েছিলেন তখন তিনি দিল্লি সরকারের, ইউপিএ সরকারের তিনি অংশীদার ছিলেন, তার এই রাজ্য থেকে অনেকগুলি মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই তখনই যেভাবে এই শিল্পপতিদের সামনে হতাশা তৈরি করেছিলেন, এই 1 বছরের মধ্যে গত 21শে সেপ্টেম্বর, এখন একটু আগে আপনি দেখিয়েছেন যে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডাকছে, তো কেন্দ্রীয় সরকারের অংশীদার ছিলেন 21শে সেপ্টেম্বর পর্যন্ত। 21শে সেপ্টেম্বর জুম্মাবারের নামাজ পড়ার পর আপনার সমর্থন তুলে নিয়েছেন, কিন্তু এর মধ্য দিয়ে কি পেলেন, কি পাচ্ছেন? 34 বছর বামফ্রন্ট সরকারকে বারবার উনি 35 বছর বলেন, 1 বছর কেন বাড়াচ্ছেন আমি জানি না। ওই একই কথা বলতে হয় যে ওনাকে যারা তৈরি করে দেন তারাই ভুল করেন নাকি জানি না। যাই হোক, 1 বছর বাড়িয়েছেন ভালো, এতে যদি ওনার 1 মাস কমে তাতে আপত্তি নেই। কিন্তু আমি এটা ওনাকে বলতে চাই, যখন বামফ্রন্ট সরকার চলে 13ই মে 2011-তে ফল বের হয়, তখন এই রাজ্যে 1,82,000 কোটি টাকা ধার ছিল। এখন তিনিই বলছেন, আজকে বললেন 2,03,000 কোটি, 2,30,000 কোটি। তাহলে 34 বছরে, এখানে সুমনবাবু আছেন, 34 বছরে 1,82,000 কোটি টাকা হলে প্রতি বছরে পড়ে 5,353 কোটি টাকা। আর এই আজকে হচ্ছে 20 মাস 4 দিন, 5 দিন, আজকে 20 মাস 5 দিন হয়েছে, তার মধ্যেই 42,000 কোটি টাকা ধার। এই ধার তো কি বামফ্রন্ট করেছে? 34 বছরে 1,82,000 কোটি, বছরে 5,353 কোটি, আর 20 মাসের মধ্যে 42,000 কোটি টাকার ধার, এবং তাতে যা খরচ হচ্ছে সবাই দেখছেন, সব কাগজ আজকেও লিখছেন একটা এডিটোরিয়াল যে পশ্চিমবঙ্গ ক্লাব, সব ক্লাবে টাকা দিচ্ছে, ওখানে টাকা দিচ্ছে, মন্ত্রীর মায়না বাড়াচ্ছে, এমএলএর মায়না বাড়াচ্ছে, ওই সব যারা মদ খেয়ে চুল্লু খাচ্ছে তাদের জন্য টাকা দিচ্ছে, সমাজ বিরোধী মারা যাচ্ছে তার জন্য টাকা দিচ্ছে। তো আমরা বলছি এইসব কোন দিকে যাচ্ছে? শিল্প গড়তে হলে যা যা প্রয়োজন, পরিবেশ, এ রাজ্যে পরিবেশ কি? বিচারপতিকে বলতে হচ্ছে এখানে আইন শৃঙ্খলা আছে? এর আগে শিক্ষা সংক্রান্ত প্রশ্নে জাস্টিস তপন সেন বলেছেন, গতকাল মাননীয় বিচারপতি বলেছেন যখন সমবায় নিয়ে রায় দিয়েছেন, এখানে আছেন আইনজীবী, যে গতবারও বলছেন। তো একটা পরিবেশ, তো সুস্থ পরিবেশ থাকবে। পশ্চিমবাংলায় যে কথা উনি বললেন, শুকিয়ে দিয়ে গেছে। পশ্চিমবাংলায় বলে বাধা ছিল না, উনি বললেন তখন কোনো বাধা ছিল না, তখন সবাই জানে যে রবীন্দ্র, আপনি পরিবেশের কথা বললেন, এই পরিবেশ নিয়ে গৌতম দেব সিপিএম নেতা, তিনি একটি প্রস্তাব দিয়েছেন গুজরাটে। ঠিক কি পরিবেশ আছে, এই গৌতম দেবের বক্তব্য দেখিয়ে আমরা সেই প্রসঙ্গে আসবো। গৌতম দেব গতকাল কি বলেছেন জনসভায়? আপনি জমি নীতিটা পাল্টান, যেটা যদি করবেন না জমি নীতি পাল্টান। আর 2, আপনি শিল্পপতিদের ডাকুন আর অনুরোধ করুন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, আপনি আর বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পপতিদের সামনে বলুন যে আমরা বাংলার উন্নতি চাই, আপনারা আসুন, আমাদের দলে দলে যাই গণ্ডগোল থাক না কেন, আমরা একসাথে বাংলার উন্নতির জন্য কাজ করব, এখানেই আপনার সাথে আমাদের পার্থক্য। রবীন্দ্র, গুজরাটে আহমেদ প্যাটেল আর নরেন্দ্র মোদী শিল্পের ক্ষেত্রে পাশাপাশি বসেন, হাতে হাত ধরে শিল্প নিয়ে আসেন, এখানে সম্ভব না? এখানে জ্যোতি বসু 1985 সালে যখন মমতা ব্যানার্জি প্রথম এমপি হন, তখন 85 সালে দিল্লিতে বৈঠক ডেকেছিলেন, তখন তিনি কংগ্রেসে ছিলেন এবং তারা সেখান থেকে ওয়ার্কআউট করেছিলেন, যাননি সহযোগিতা। কাছে গিয়ে চলে এলেন, কিন্তু দাবি করেছিল সবাই জানে, পরিণতি কি জানে সবাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি এইসব বলতেই অভ্যস্ত,
স্বাভাবিকভাবে আমরা যেটা বলছি যে এই কথা দেখালেন রাজ্যের পরিবেশটা সমর্থন করো না। আমরা তো বলছি একটু আগে গৌতম, আমি তো মুখ্যমন্ত্রী যদি আমরা তো বলছি সহযোগিতা সেই সময় বসেছিলেন আমরা এখনো, আমরা যখন এই সরকার আছে তারপর যা সর্বদলীয় মিটিং ডেকেছে সমস্ত মিটিংয়ে আমাদের বিরোধী দলের নেতা গেছেন, আমরাও গেছি, যে যে বিষয় ডেকেছে। তারপরে যখন দেখলেন যে আমরা কিছু বিষয়ে সহমত হয়েছি, যখন রাজ্যের নামের প্রশ্ন আছে, জেলা বিভাজনের প্রশ্ন আছে, এগুলি তারপরে মিটিং মিছিল নিয়ে কথা হয়েছে, সেই সব নিয়ে আমরা মতামত ব্যক্ত করেছি। কিন্তু সেই সব তিনি তো বিরোধী আসনে যখন ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে বলুন 2008 সালের 2রা নভেম্বর, সেই কথাটা আজকে মুখ্যমন্ত্রীকে বলতে হবে, 2008 সালের 2রা নভেম্বর যখন বুদ্ধদেব ভট্টাচার্য শালবনীতে 35,000 কোটি টাকার প্রকল্প, ইস্পাত প্রকল্প শিলান্যাস করে ফিরছিলেন, তখন তার উপর যে মাইন বিস্ফোরণ করে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল, কেউ বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রীর থেকে। আজকে দেখেছেন গৌতম দেব এখানে দেখাচ্ছে যে আমরা বারবার বলছি, আজকে নয়, যে আপনি রাখুন, আমাদের বিরোধী নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র বারবার বলছেন আসুন আলোচনা করুন, রাজ্যের উন্নয়নের জন্য আমরা করি। যখন নাকি এনডিএ সরকার ছিল আমরা গেছি, আপনিও ছিলেন, অরুণাভ ঘোষ, যখন ওই তথাগত বাবুর দলের একসময় কয়েকদিনের জন্য বিধায়ক হয়েছিলেন, এবং তারাও আদবানিজিও বলেছিলেন আপনারা সব দল মিলে এখানে রাজ্যের প্রাপ্যের জন্য এসছেন, আমরা খুশি। কিন্তু এখন এই সমস্ত দরজা বন্ধ করে দিয়ে তিনি আজকে সেল কেউ আছেন, এনটিপিসি কেউ আছেন, তারপরে গান করলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে। কিন্তু আমরা বলি রাজ্যের শিল্পায়নের জন্য 34 বছর আমাদের মাসুল সমীকরণ নীতি, তখন যে লাইসেন্সিং প্রথা, এইগুলির জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে, অনেক ধরনের বঞ্চনার শিকার হতে হয়েছে, দিল্লিতে ধর্ণা দিতে হয়েছে। তখনকার আমাদের বর্ষিয়ান মন্ত্রী বিনয় চৌধুরীর নেতৃত্বে 1985 সালে ধর্ণা পর্যন্ত দিতে হয়েছে। রাজ্যে এখানে এই রাজ্যে এই যে হলদিয়া প্রকল্প, পেট্রোকেমিক্যালস প্রকল্পের জন্য কেন্দ্র রাজ্য যৌথভাবে করা হোক, আমরা প্রস্তাব দিয়েছি, নাকচ করা হয়েছে। তারপরে যখন এলো তারা শিল্পপতিরা এলো, গোয়েঙ্কা এলো, তাদের বাধা দেওয়া হয়েছে। ওই সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন যিনি রাজেশ খৈতান, তিনি পর্যন্ত গিয়ে যখন অর্থমন্ত্রী ছিলেন ভিপি সিং তাকে বলেছে এই রাজ্যে কোনো অর্থ দেবেন না। তো উনি যদি শ্রীমতী মমতা ব্যানার্জি শুধু এইসব ভুলে যান, সব রেকর্ড আছে, পার্লামেন্টে রয়েছে। সুতরাং আমরা বলছি যে এই ধরনের যা যুক্তি আজকে দিলেন, এতে শিল্পপতিরা বিনিয়োগ করার বদলে আজকে যা তিনি ওখানে বক্তব্য রাখলেন, আর এখানে বললেন এটা আপনার ডিউটি, এই যান বিচার রাজীবের সাথে কথা বলুন, সব কথা একটা মুখ্যমন্ত্রী যা সারা দেশ দেখলো আজকে কি বার্তা যাচ্ছে। একজন প্রশ্ন করেছেন তাকে সাথে সাথে তো বলবেন তো যে আপনার বিষয়টা কি আপনি জানান, তাকে সাথে সাথে বললেন না এটা আপনার ডিউটি, যেটা রাজ্যের সরকারের ডিউটি এটা লাগিয়ে দিল শিল্পপতির ডিউটি। তাহলে এই যখন এইভাবে পরিস্থিতির মধ্যে যে পরিবেশ তিনি ডেকে আনছেন, যা ইতিমধ্যেই রাজ্যে যার জন্য আজকে একজন বলেছে এটা বেঙ্গল লিস্ট নয়, বেঙ্গল ব্লিস, বাংলা রক্তাক্ত হচ্ছে। এই যে শুরুতেই বলেছেন যে আজকে একজন নাট্যকারের যে কালকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, আমি পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি ঠিক কি বলেছেন এই অনুষ্ঠানে। ভারতবর্ষের দামি দামি শিল্পপতিরা কেউই আসেনি, যাদের ডাকা হয়েছে তারা রাজ্যেরই শিল্পপতি, তারা বহুকাল ধরে এখানে আছেন, তাদের থাকা ছাড়া কোনো উপায় নেই। তারা যদি না থাকেন এই বেঙ্গল লিডসে, তাদের বিজনেস চালানো মুশকিল। সুতরাং বিজনেস চালানোর স্বার্থে তারা গিয়ে হাজির হয়েছেন, কিন্তু একজনও কমিট করেননি যে আমরা ফিউচারে আরও ইনভেস্ট করব। এটাই প্রমাণ করে শিল্পের ক্ষেত্রে রাজ্য সরকারের চরম দেউলিয়া করা রয়েছে। হয়তো আরও 10টা বেঙ্গল লিডস হবে, শিল্প এই রাজ্যে আসবে না। বেঙ্গল লিডস উইল কাম বাট ইন্ডাস্ট্রি উইল নট। যে কথাটা বলছি যে একটু আগে যেটা বললেন এখানে এইভাবে যে গত এই 2012-র 9ই জানুয়ারির পর আপনি দেখুন আমাদের রাজ্যে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অশোক গেহলোট এলেন ফেব্রুয়ারি 2012, তারপরে অর্জুন মুন্ডা এলেন এপ্রিল 2012, শিবরাজ সিং এলেন শিবরাজ সিং চৌহান তিনি এলেন মে 2012, তারপরে বিহারের উপমুখ্যমন্ত্রী এলেন সুশীল কুমার সিন্ধে, তারপরে ভূমিন্দর সিং হুদা এলেন হরিয়ানা থেকে, আসামের মুখ্যমন্ত্রী এলেন, অরুণাচলের মুখ্যমন্ত্রী এলেন, তার সর্বশেষ এলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসেছেন। এই এক বছরে
এতগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের এই শিল্পপতিদের কাছে ওই রাজ্যে বিনিয়োগ করার জন্য, আপনি একটু দেখান, এখন গুজরাট দেখাচ্ছেন, 17টা পোর্ট তখনও তো ছিল। বামফ্রন্ট যখন 34 বছর ছিল তখন কি দুটোর বাইরে পোর্ট ছিল? আমি গুজরাটের সঙ্গে এই তুলনায় আসবো না। এইসব কথা কেন? তথাগত আমার একটা কথা প্রথমেই মনে হচ্ছে যে কারুকে আহ্বান করে যদি রাজ্যে শিল্প করতে বলা হয় তাহলে তার প্রতি কি আচরণ হওয়া উচিত সেটা সম্বন্ধে মমতার একটা মৌলিক ধারণার অভাব রয়েছে। যেমন ধরুন, আমার একটা দোকান আছে, আমি চাইছি লোকে এসে এই দোকান থেকে কিছু জিনিস কিনুক। আমি লোকেদের বলছি, আপনি জানেন না গত 34 বছর ধরে আমার জ্যাঠামশাই এই দোকান লুট করেছেন, আমার ঠাকুরদা এই দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছেন, চারপাশে একেবারে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনাকে এই দোকান থেকে জিনিস কিনতেই হবে। এই রকম একটা যুক্তি এটা একটা কারুকে বলা যেতে পারে? শিল্পপতিদের কি বয়ে গেছে গত 35 বছর ধরে এই রাজ্যে, 34 বছর না 35 বছর ধরে এই রাজ্যে যে বামফ্রন্ট লুট করেছে, সত্যি লুট করেছে। হ্যাঁ, কিনতে হবে বলেনি, বলে কিনতে আমার ক্ষমতা নেই দেওয়ার। হ্যাঁ, ক্ষমতা নেই দেবার। এটা আরো অরুণাবর কাছে কৃতজ্ঞ, ব্যাপারটা আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন উনি বলছেন আমার ক্ষমতা নেই দেবার। তো এইভাবে কি একটা শিল্পকে বা শিল্পপতিদের রাজ্যে টেনে আনা যাবে? এটা সত্যি কথা যে গত 34 বছর ধরে এই রাজ্য শিল্পে যেভাবে পিছিয়েছে, যেভাবে চালু শিল্প বন্ধ হয়েছে, যে রাজ্য স্বাধীনতার সময় শিল্পে সারা ভারতে সবচেয়ে অগ্রণী ছিল সেটা আজকে 11 নম্বর 12 নম্বরে গিয়ে ঠেকেছে। তার জন্য গত 34 বছর ধরে যারা রাজত্ব করেছেন তাদের নিশ্চয়ই অবদান আছে। কিন্তু সেই অবদানের কথা শিল্পপতিদের শুনিয়ে লাভ কি? শোনাতে হবে যে এই অবদান থেকে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি কি করছি তা বললেন না। বলে গেলেন যে আমার জ্যাঠামশাই দোকান লুট করেছেন, আমার ঠাকুরদা দোকান জ্বালিয়ে দিয়েছেন ইত্যাদি। কার বয়ে গেছে তাতে? আর একটা জিনিস, এই গুজরাট তো পরে আসছি, আমি আগে এর রবীন্দ্রবাবুদের কথা একটুখানি বলি। একটুখানি আগে আমি দেখলাম যে গৌতম দেব এরকম ব্যায়াম করতে করতে বলছেন যে বুদ্ধবাবুকে সঙ্গে নিয়ে আপনারা যৌথভাবে শিল্পপতি ডেকে আনুন। বুদ্ধবাবুকে সঙ্গে নিয়ে শিল্পপতি ডেকে আনুন, একজনের নাম করলেন না কেন? কালীবাবুর নাম করলেন না কেন? কালী ঘোষ, তিনিও তো সিপিএম এর লোক, তাকে বললেন না কেন? আজকে পশ্চিমবঙ্গে শিল্পের যেই অবস্থা হয়েছে তার জন্য এই ব্যক্তিটি অনেকাংশে দায়ী। আজকে এই হঠকারী শ্রমিক আন্দোলন, যার ফলে সারা ভারতে এই কথা রটে গেছে যে বাঙালি শ্রমিক কাজ করে না, বাঙালি শ্রমিক ফাঁকি দেয়, রাজনীতি করে, গোলমাল করে, ঘেরাও করে, হইচই করে। এটা অন্যায়, কিন্তু এটা রটে গেছে, কারণ এটা অংশত কালী ঘোষ এবং তার দলবল করেছে। তাদের নাম করলেন না কেন? বুদ্ধবাবুকে নিজে স্বীকার করতে হয়েছিল, দুর্ভাগ্যক্রমে আমি এমন একটা দল করি যেটা ধর্মঘট ডাকে, নিজে স্বীকার করতে হয়েছিল। কেন স্বীকার করতে হয়েছিল? তার কারণ একটা দিন ওরা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক ডেকেছিলেন, শিল্প ধর্মঘট ডেকেছিলেন, এবং সেদিন বুদ্ধবাবু চেয়েছিলেন যে সল্টলেকে সেক্টর 5-এ যেন ধর্মঘট না হয়, কারণ বিদেশের সমস্ত জায়গার সাথে এদের যোগাযোগ আছে এবং এখানে ধর্মঘট হয়ে গেলে পরে সেখানে খারাপ তার একটা প্রতিক্রিয়া যাবে এবং তার ফলে রাজ্যের ভাবমূর্তি মার খাবে। কিন্তু কালী ঘোষ তাদের কাজ বন্ধ করে দিলেন এবং সেখানে যারা কাজ করতে যাচ্ছিল তাদের মোটরসাইকেল আটকে সিপির লোকেরা অত্যাচার করলো, তাদের ঝামেলা করলো, তাদের মারধর পর্যন্ত করেছে। কিন্তু তার ফল কি হলো? বুদ্ধবাবু কিচ্ছু করতে পারলেন। অতএব যদি বুদ্ধবাবুকে ডেকে বসাতে হয় তাহলে কালী ঘোষকেও ডেকে বসাতে হবে। কালী ঘোষ আজকে নেপথ্যে আছেন, আগামীকাল গর্ত থেকে বেরিয়ে আসবেন। যদি এখানে শিল্প আসে তাহলে কালী ঘোষ গর্ত থেকে বেরিয়ে আসবেন এবং প্রতিটি শিল্পে ধর্মঘট করবেন, ঘেরাও করবেন, হইচই করবেন, গোসলো করবেন, সমস্ত রকম যত রকম নষ্টামি সম্ভব যা করবেন, এবং রাজ্য যেভাবে গত 34 বছর ধরে পিছিয়েছে সেই পিছনটা উনি আরো পিছিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত এই প্রশ্ন থেকে যাবে যে তাহলে পরিবর্তনটা কি হলো? কালী ঘোষ আর বুদ্ধবাবু যা কীর্তি করেছেন সেটা থেকে তো পরিবর্তন মানে উত্তরণ। সেই উত্তরণের চেহারাটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? খালি তাদের ফিরিস্তি যদি শোনানো হয়, তাদের কুকীর্তির কথা যদি শোনানো হয়, কার বয়ে গেছে? এই মৌলিক ধারণাটা কেন নেই? আর এই বিদ্যুতের ব্যাপারটা যেটা বললেন, বিদ্যুৎ ব্যাংক, বিদ্যুৎ, আমি তো একটু দেরি করে এসেছি সেই জন্য মার্জনা চাইছি। বিদ্যুৎ ব্যাংক, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি বহুকাল আগে এবং তারপরে আমি
নানা রকম ইঞ্জিনিয়ারিং এর চর্চা করেছি, কলেজে পড়িয়েওছি 20 বছর। বিদ্যুৎ ব্যাংক আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। বিদ্যুৎ কোনোভাবে জমিয়ে রাখা যায় না, এক স্টোরেজ ব্যাটারিতে ছাড়া, মাত্র কিছু ওয়াট আওয়ার ছাড়া সামান্য পরিমাণে বিদ্যুৎ কোনোভাবে জমিয়ে রাখা যায় না। উনি বিদ্যুৎ ব্যাংক তৈরি করে দেবেন, এটা কে মনীশ গুপ্ত বলেছেন না মমতা বলেছেন? না, উনি ভাষণে বলেছেন আমাদের বিদ্যুৎ ব্যাংক আছে। বিদ্যুৎ ব্যাংক আছে, এটা কি হাস্যকর। এর আগে আমি শুনেছি এমপ্লয়মেন্ট ব্যাংক, সেটাই বা কি আমি আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি কোনো। বলছেন বিদ্যুৎ নির্ভর শিল্পের সংখ্যা কমছে। বিদ্যুৎ নির্ভর শিল্পের সংখ্যা যে কমছে সেটা কি আমাদের গর্বের কথা না সেটা আমাদের লজ্জার কথা? বিদ্যুৎ উনি বলেছেন গুজরাটের সঙ্গে আমাদের তুলনা করবেন না। না, গুজরাটের সাথে গুজরাটের সাথে যদি তুলনা, অবশ্যই তুলনা করবেন না, কিন্তু গুজরাটের সাথে যদি তুলনা না করি তাহলে আমি গুজরাটেই যাব। আমার কি দায় পড়েছে? আমি একজন অবাঙালি শিল্পপতি, আমার এখানে কোনো বাঁধাবাঁধি নেই, কেউ আমাকে মাথার দিবি দেয়নি যে পশ্চিমবঙ্গে এখানে এসে শিল্প স্থাপন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার যদি আমাকে প্রলুব্ধ করে এখানে শিল্প স্থাপন করাতে পারেন তাহলে আমি করব, কিন্তু আমার কি দায় পড়েছে যে আমি এতৎ সত্ত্বেও, সব রকম ঝামেলা সত্ত্বেও এই রকম একজন মুখ্যমন্ত্রী যিনি অতীত ইতিহাসের কথা খালি বলে যান আর বলেন যে এই আমার এত টাকা ধার আছে, এই হয়েছে তাই হয়েছে, এই সমস্ত নিয়ে আমি কেন পশ্চিমবঙ্গে আসবো? ভালোবেসে আসতে পারে। হ্যাঁ, ওই বলছি, ভালোবাসাটা তো নেই। একজন অবাঙালি শিল্পপতি যার পশ্চিমবঙ্গের প্রতি বিশেষ কোনো আকর্ষণ নেই, যিনি শিল্পের সুযোগ যেখানে পাবেন সেখানে যাবেন, সেখানে মুখ্যমন্ত্রী মূলত যা বলছেন তা হচ্ছে যে এখানে এসো না, এখানে অবস্থা খুব খারাপ। রবীন্দ্র এখন এতজন বলেন, একটা কথা আমি শুধু বলে রাখি, তথাগত বাবুকে উনি ওই কালীবাবুর নামে বললেন তো উনি এখানে অনুপস্থিত, শুধু আমি জানিয়ে রাখি 4 আগস্ট 2000 সাল আনন্দবাজার পত্রিকায় স্টেটমেন্টটা বেরিয়েছিল। তখনকার শ্রম কর্মনিযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী মনিলাল তিনি সংসদে বিবৃতি দিয়ে বললেন, দেশের শিল্প ধর্মঘট ও লকআউটে তামিলনাড়ু হচ্ছে প্রথম স্থানে। কালীবাবুর অবদান, আপনি অস্বীকার করতে পারেন না। আমি দলের একজন উজ্জ্বল জ্যোতিষ, কেউ বলেনি এখন পর্যন্ত কোন এই রাজ্যে কালীবাবু দলের এত বড় একজন জ্যোতিষের অবদান আপনি অস্বীকার কি করে করছেন? আমি এই বিতর্ক থেকে গুজরাটের কথা হলো, গুজরাটে এই শিল্প সম্মেলনে কারা কারা এসেছিলেন আপনাদের দ্রুত একবার দেখাবো, আর তারা আজকে এলেন কিনা বেঙ্গল লিডসে তাও একবার দেখে নিন। বেঙ্গল লিডস জুড়ে গুজরাটের ছায়া। দিন কয়েক আগেই নরেন্দ্র মোদীর ভাইব্রেন্ট গুজরাট ফের চমকে দিয়েছে সবাইকে। আর সংবাদ মাধ্যমে গুজরাটের এই প্রশংসা ভালো চোখে না দেখলেও মমতা বন্দ্যোপাধ্যায়ও যে তার সাফল্য অস্বীকার করতে পারেন না তা স্পষ্ট হয়ে গেল তাঁর কথা থেকেই। ঘুরে ফিরে মুখ্যমন্ত্রীর গলাতে উঠে এলো সেই গুজরাট প্রসঙ্গ। বেঙ্গল লিডস ও ভাইব্রেন্ট গুজরাট দুটোই লগ্নি টানার উদ্যোগ হলেও পার্থক্য যে একাধিক তা প্রথম দিনই স্পষ্ট হয়ে গেল। মোদীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা, 2 আম্বানি ভাই মুকেশ ও অনিল, গৌতম আদানি, আদি গোদরেজ, এইচডিএফসির আদিত্য পুরী, আইসিআইসিআই এর চন্দা কোচার, উদয় কোটাক। ছিলেন অনাবাসী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। এর মধ্যে হলদিয়ার বেঙ্গল লিডসে উপস্থিত একমাত্র প্রসূন মুখোপাধ্যায়, বাকিদের একজনও উপস্থিত হলেন না মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলনে। তফাৎ আরও রয়েছে, গুজরাটে প্রথম দিনেই বিনিয়োগ প্রস্তাব এসেছিল প্রায় 28,000 কোটি টাকার। বেঙ্গল লিডসের প্রথম দিন প্রকাশ্যে কোনো বিনিয়োগ প্রস্তাবের কথা শোনা যায়নি। ভাইব্রেন্ট গুজরাটে ভিড় জমিয়েছিলেন 16 লক্ষ মানুষ, অংশ নেয় 121টি দেশ, বিদেশি প্রতিনিধির সংখ্যা 21,000। হলদিয়ার বেঙ্গল লিডসে চীনের কনসাল জেনারেল ছাড়া অন্য কোনো দেশের কনসাল জেনারেলকে দেখা যায়নি। বেঙ্গল লিডসে মোট 63টি সংস্থা দফতর 400টি স্টল দিয়েছে। এই 63টির মধ্যে 26টি রাজ্য সরকারের বিভিন্ন দফতর। বেঙ্গল লিডসে 55 জন বক্তার মধ্যে 21 জনই সরকারি আমলা। রতন টাটার অবসরের পর যার সঙ্গে সম্পর্ক নতুন করে তৈরি করার ইঙ্গিত দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই সাইরাস মিস্ত্রিকেও দেখা গেল না বেঙ্গল লিডসে। এলেন না তার দাদা সাপুরজি মিস্ত্রি কিংবা সজ্জন জিন্দালও। তাই শিল্পমহলের মতে প্রথম দিনের নিরিখে ভাইব্রেন্ট গুজরাটের কাছে অনেকটাই ফিকে বেঙ্গল লিডস। এবিপি আনন্দ।
সুমনবাবু, আপনার কাছে যাব, কোথায় তফাৎটা হলো? প্রথমত, আজ সকালেই একজন বিশিষ্ট অনাবাসী শিল্পপতির সঙ্গে কথা হচ্ছে, তিনি বলছেন যে 3টে জিনিস আমরা জানতে আগ্রহী। এক, জমি নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা ঘোষিত সেটায় কোনো পরিবর্তন হলো কিনা, এসিজেড সম্পর্কে কি অবস্থান হলো, এবং জমির ঊর্ধ্বসীমা উঠলো কিনা। এই 3টেরই বোধহয় কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, আজ 2 বছর ধরে সরকার বর্তমান, আর সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। এটা খুব দুঃখজনক যে 2 বছরেও শিল্পনীতি হয়নি। তার মানে ধরে নিতে হবে যদি 2 বছর পরে একটা শিল্পনীতি হয়, তার মেয়াদ 3 বছর, তারপরে আবার কাঠগোড়ায় সরকার যাবে, যদি জনগণ আবার ফিরিয়ে আনে, আশা করি ফিরিয়ে আনবে, তবেই সেই শিল্পনীতি বর্তমান হবে। তো এই যে পিকচার, এই যে অত কথা উঠছে গুজরাটের এত শিল্পপতি এখানে কেন এলো না, একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এইখানে আর্থিক অন্ধকার, আর সেই আর্থিক অন্ধকারে উনি একলা চলতে চান। আমার একলা চলার কোনো আপত্তি নেই যদি এই অন্ধকারে উনি একটা টর্চ লাইট দিতেন। অর্থাৎ আমাদের দিশাটা কি, ভূমি আমি নেব না, কেন নেব না তার যুক্তি কিন্তু আজ অবধি আমরা খুঁজে পাইনি। একটা জিনিস আমাদের বারবার প্রশ্ন করা হয় যে যদি নিজের পয়সাতেও শিল্পপতি জমি কেনে, আমরা অনেকেই তো জানি না যে 25 একরের ওপর যদি কেনে সেটা ভেস্টেড হয়ে যেতে পারে সরকারের কাছে 14Y আইন অনুযায়ী যেতে পারে না, যাবে। এবং আমি যদি 2টো 25 একরের জমিও কিনি 2টো সংস্থার নামে, যদি আমি তার মধ্যে কমন কোনো ফ্যাক্টর পাই, বেশিরভাগ বোর্ড অফ ডিরেক্টরস এক, তাহলে সেই কারণেও আমি ওয়েস্ট করে এটা নিয়ে নিতে পারি। এর কোনো যুক্তি নেই, কারণ আমি নিজের পয়সাতে জমি কিনলেও আমি বড় জমি কিনতে পারবো না, এই নীতির তো কোনো দিশা নেই। আমি এটা খুঁজে পাই না। তৃতীয় প্রশ্ন যেটা আমরা বারবার বলছি, গুজরাট থেকে কেন এতগুলো শিল্পপতি আসেনি, তারা আসেনি কারণ আমরা জানি না যে শিল্পনীতিটা কি। আর শিল্পনীতি তো খালি আমার প্রবলেম কি সেটা হতে পারে না, আমি কি করতে চাই, আমার দিশাটা কি কি চাই সেটা বলতে হবে। কিন্তু একটা জিনিস আমার স্বীকার করতে বাধ্য, যে এই অন্ধকারের অনেকখানি কারণ কিন্তু কেন্দ্রীয় সরকার। কারণ বাঙালি হয়ে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আমার মনে হয় দল বল নির্বিশেষে একটা জিনিস বলা দরকার, যে এত বড় রাজ্যের এতগুলো লোক অভুক্ত, এতগুলো কেলেঙ্কারি এখানে হয়ে গেছে, আলিয়া হয়েছে, ভূমিকম্প হয়েছে, একটা পোরাস বর্ডার আছে, এখানে মাওয়িস্টবাদ আছে, তারপরে যেখানে ভাড়া শূন্য সেইখানে কেন এই অনুদান আসবে না? আমি যদি আন্তর্জাতিক লেভেলে দেখি, মার্শাল প্ল্যানে মহাযুদ্ধের পরে ইউরোপে অনেক টাকা দেওয়া হয়েছিল, সেটা কেন কোনোদিনই কিন্তু ইউরোপ ফেরত দেয়নি মার্শাল প্ল্যানে সে টাকা। তো যেই টাকাটা যে কোনো কারণেই হোক খরচ হয়েছে, দেশবাসীর ওপর খরচ হয়েছে, সেটা কেন অনুদান কেন কেন্দ্রীয় সরকার দেবে? একটা জিনিস সংযোজন করে নি, যাদের টাকা দেওয়া হয়েছিল মার্শাল প্ল্যানে তারা কিন্তু নিজের দেশের জন্য টাকাটা খরচ করেছিল। হ্যাঁ, সেটা অন্য কথা, খরচ করেছিল। এখন আমি ভাবলাম, আমি যেটা আশা করেছিলাম, যে এই সরকার হয়তো 3টে কি 4টে নতুন পদ্ধতি দেবে, কারণ নতুন করে শিল্পনীতি করার তো দরকার নেই। পশ্চিমবঙ্গে মার্কসিস্ট সরকারের তলা একটা শিল্পনীতি ছিল, তার সঙ্গে যদি আমার মতবিরোধ হয়, পয়েন্ট বাই পয়েন্ট কোথায় আমি চেঞ্জ করছি সেটা দেখিয়ে দিলেই তাড়াতাড়ি আমার পলিসি তৈরি হতে পারতো। ওনারা এক্স বলেছেন, আমি ওয়াই বলবো, ওয়াই বলেছেন, জেড বলেছেন। এখন পুরো কাঠামোটাই যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার দুটো জিনিসের উপর কিন্তু নির্ভর করবে কেন অন্য দেশ থেকে শিল্পপতিরা আসবেন। প্রথম, আমার উদ্দেশ্যটা কি। আর এইখানে একটা আমি বলবো খুব অঘটন ঘটছে, বারবার দৈনন্দিন জীবনে আমি দেখতে পাচ্ছি ঘটছে। সরকার যদি নিজে শিল্পনীতি নাও করতে পারে, পরিষেবা ইনফ্রাস্ট্রাকচারটা নিশ্চয়ই ডেভেলপ করতে পারে। সেইখানে পলিটিক্স, সেইখানে রাজনীতি আনার কোনো যুক্তি নেই। না, উনি বলছেন যে পরিকাঠামো আমি কি করে করব, আমার আর্থিক যে অবস্থা। আজকের মিউনিসিপ্যালিটিতে যদি আপনি যে কলকাতা মিউনিসিপ্যালিটি আইনের প্ল্যানের বাইরে কোনো তলা তোলেন, আপনার প্রশ্ন করবে না, এসে ভেঙে গুঁড়িয়ে দেবে মিউনিসিপ্যালিটি, হয় টাকা দিয়ে নাহলে ভেঙে দেবে। কিন্তু আমরা যখন উদ্বাস্তুর দিকে তাকাই, রেল লাইনের দুপারে যারা এনক্রোচ করে বসে আছে, এখন আমরা রাজনীতিক ভেবে বলবো রেলমন্ত্রী আমার হাতে নেই, সুতরাং এটা কেন্দ্রীয় ভার, আমি রাজ্য হয়ে সেটাকে পরিষ্কার করব না। এটা তো কমপ্লিটলি রাজনৈতিক দর্শন, যে এখানে সরকারের কোনো রকমের প্রচেষ্টা নেই যে শিল্প নিয়ে আসবো, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসবো এবং আইন সবাইকার জন্য এক,
সেইখানে তো আমি ভড়কে যাব যদি আমি শিল্পপতি হয় যে এইখানে দিশাটা কি। ওনারা যদি বলেন মা মাটি মানুষ, তাতে শিল্পনীতি হয়। আমি বলতে পারি মা মানে উইমেন্স এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম করব, মহিলা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার আমি সুযোগ দেব, মাইক্রো ফাইন্যান্সিং নিয়ে আসবো। মাটি মানে আমি অ্যাগ্রো কৃষি ভিত্তিক চাষ করব এবং সেই রকমভাবে শিল্প নিয়ে আসবো, যেটা অস্ট্রেলিয়ান মডেল, অ্যাগ্রো বেসড ডেভেলপমেন্ট করব। আমার এখন জমি দেওয়ার সময় নেই, যে কিনতে চায় কেন, সেখানে লিগ্যাল একটা চেঞ্জ নিয়ে আসবো, কিন্তু আমার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ আমি নিয়ে আসবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাত্রায় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছে। আমরা ভাবছি তাকে প্রোটেকশন দরকার, কোনো প্রোটেকশন নেই। আজকে জাপান বা কোরিয়া যদি দেখি, সেটা অ্যান্সেলারি গ্রোথ দিয়ে, এবং সেটা যদি ইন্টারন্যাশনালি আমরা অ্যান্সেলারি গ্রোথ করি, তাহলে তার থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করে তাড়াতাড়ি 4 রাত্রির এটা ঠিক করতে পারি। কি করে করব? আমার ইআরপি দরকার, আমার আইটি প্রযুক্তি শক্তি দরকার, এবং তার জন্য ইনফোসিস এরকম টাইপের ইন্ডাস্ট্রিকে ডেকে আনা উচিত, নিজেদের এই ইনফ্রাস্ট্রাকচার গড়া উচিত, যাতে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস করতে পারি। আর যখন আমি বলবো মানুষ, মানুষ বলতে আমি বলবো মূল্যবোধ। এখানে মানুষ মানে গরিবরা মানুষ আর বড় লোকরা শোষণ করে, তাহলে তো যেটা একটা কারণ অনেকেই বুঝতে পারেন না, যে আজকের বাম সরকারের তলায় শিল্পনীতি কেন হয়নি, কারণ বিদ্বেষের উপর দাঁড়িয়ে কোনো গ্রোথ হয় না। আমি গরিব কারণ তুমি বড় লোক, তাতে কিন্তু একটা স্ট্র্যাটেজি হয় না, তাতে কোনো কৌশল হয় না। চলো তোমরা আমরা মিলে অ্যান্সেলারি গ্রোথ করে ঘুরে দাঁড়াই, এটা কিন্তু দরকার ছিল। এবং এই পদ্ধতিটা আমাদের দেশেই আসেনি, এবং আমি মনে করি বামপন্থী সরকারও যদি কখনো আসেন, তাদের কিন্তু এই দর্শন চেঞ্জ করা উচিত। অনস্বীকার্য যে এই সরকার আসার আগে বাটা এই কোম্পানি ছেড়ে চলে যায় কেন। আমরা সে উদাহরণ দিতে পারি গুরগাঁওয়ে যা হয়েছে, সেটা যদি ভুল, এটাও ভুল। বাটার থেকে একটা ম্যানেজারকে থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়া হয়, তারপরে আপনারা চাইছেন শিল্পপতি আসবেন। সে আসবে কেন? আপনার কাছে আইন এক এবং প্রচেষ্টাটা এক, এই যতক্ষণ না আমাদের হচ্ছে, আমাদের কাছে শিল্প আসতে পারে না। আর যখন শিল্প নীতি নেই, তখন তো সেখানে কোনো শিল্পপতি জয়বালাজির ম্যানেজার যদি থাপ্পড় খায়, যদি এবিজি কে চলে যেতে হয়, তাহলে কোনো প্রশ্ন। ম্যানেজিং ডিরেক্টরকে ওই কালীবাবুরা ওরা ফ্যাক্টরিতে ঢুকতেই দিলেন না। আমি এই বিতর্ক থেকে শর্টান চলে যাব আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিকের কাছে। ধ্রুবজ্যোতি, তোমার কাছে একটাই প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কারখানার কথা বলেছেন, বিশেষ করে 13টা রেলের কারখানা, সেই কথা না তার কথা প্রসঙ্গে এসেছে। এই যে 13টা কারখানা রেলের ঘোষিত প্রকল্প ছিল, কি অবস্থায় আছে এখন, যে আশার আলো বারবার মঞ্চের ওপর থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন? দেখো সুমন, এই মুহূর্তে আজকে যে কথা মুখ্যমন্ত্রী এখানে বেঙ্গল লিডস 2 এর মঞ্চ থেকে দাঁড়িয়ে যেটা দাবি করলেন, সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রেল মন্ত্রকের অফিসারদের মধ্যে কিন্তু তীব্র বিস্ময় তৈরি হয়েছে, যে কি করে মুখ্যমন্ত্রী যে দাবি করলেন, তাতে কার্যত তিনি এটাই দাবি করলেন যে তিনি যে ঘোষণাগুলো করেছিলেন সমস্ত কাজই শেষ হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে রেল মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে সুমন, যে এখনো পর্যন্ত যেমন জলপাইগুড়িতে যে অ্যাক্সেল তৈরির কারখানার কথা হয়েছিল, তার কাজ এক বিন্দু এগোয়নি। কাঁচরাপাড়াতে রেল কোচ ফ্যাক্টরি হবে বলা হয়েছিল ঘটা করে, তার জন্য বলা হয়েছিল পিপিপি মডেলে ফ্যাক্টরি হবে। কোনো বেসরকারি সংস্থা এখনো পর্যন্ত কাঁচরাপাড়াতে এই রেল কোচ ফ্যাক্টরি তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। আদ্রাতে যে 1320 মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্প তৈরির কথা ঘোষণা করা হয়েছিল, এখনো পর্যন্ত সেই কাজ এক বিন্দু এগোয়নি। জেলিংহামে যে কাপলার তৈরির ফ্যাক্টরির কথা বলা হয়েছিল, সেই কাপলার তৈরির ফ্যাক্টরির ব্যাপারেও এখনো পর্যন্ত কোনো কাজই কিন্তু এখনো এগোয়নি। ফলে মুখ্যমন্ত্রী যেটা দাবি করলেন, যা যা তিনি ঘোষণা করে দিয়েছিলেন সমস্তটাই চলছে এবং কাজ অনেক শেষ হয়ে গেছে, সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রেল মন্ত্রকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। সুমন, ধন্যবাদ ধ্রুবজ্যোতি। এর সঙ্গে যোগ করতে চাইব যে নয়াচরে যে তাপবিদ্যুৎ প্রকল্পের কথা হয়েছিল, সেখানে কেন্দ্র সরকারের ছাড়পত্র কিন্তু এখনো পাওয়া যায়নি, পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র পাওয়া যায়নি সে বিষয়ে। আমরা শ্রীকুমারদার কাছে আসব, কিন্তু তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের এই শিল্প সম্ভাবনা এবং এই মুহূর্তে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে জনসভায় বক্তব্য রেখেছেন গতকাল। দেখাবো আপনাদের। নতুন কি হবে রাস্তাঘাট,
কিচ্ছু হবে না, হচ্ছে না। জমি কোথায়? বিদ্যুতের কি হবে? বিদ্যুৎ কারখানা হচ্ছে না। কাটোয়ায় আমরা সব ব্যবস্থা করে আসবো, বিদ্যুৎ কারখানা হবে। আরে বিদ্যুৎ ছাড়া চলে? এখন শুনছি 1 বছর 8 মাসে বিদ্যুতের চাহিদা কমে যাচ্ছে। কমবেই তো, কারখানা আসছে না। কিন্তু বিদ্যুতের চাহিদা কমে যাক, এটা কি ভালো লক্ষণ? কাটোয়া হচ্ছে না, এটা কি ভালো লক্ষণ? বর্ধমানে কাটোয়ায় নদীর ধারে আমরা সব ব্যবস্থা করে এলাম, এখন সব বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বন্ধ, রাস্তা বন্ধ, রাজারহাট বন্ধ, হলদিয়া অন্যদিকে চলেছে। রাজ্য কোথায় যাচ্ছে তাহলে? সন্দীপন চক্রবর্তী, বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি, তিনি ছিলেন আজকে বেঙ্গল লিডসে। কি বলছেন তিনি দেখাবো আপনাদের। এনথুজিয়াজম অ্যান্ড এনার্জি দিয়ে শেষ রক্ষাটা হয় না, শুরুটা হয়। এটা আপনি একদম ঠিক বলেছেন, শুরুটার জন্য এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম লাগে, শেষ রক্ষার জন্য আপনার লাগবে যেটা রিসোর্স। আর রিসোর্সের ভেতরে প্রথমে লাগে মানি রিসোর্স, ল্যান্ড রিসোর্স, লেবার রিসোর্স। এই রিসোর্সগুলো লাগে। লেবার রিসোর্স আমাদের এখানে আছে, তবে মানি আর ল্যান্ড নিয়ে প্রচুর প্রবলেম আছে। শ্রীকুমার দা, রাজ্যের শিল্প পরিস্থিতি কতটা এগিয়ে নিয়ে যাবে বেঙ্গল লিডস? 1 নম্বর হচ্ছে শুভেন্দু যদি প্রতীক হয় তাহলে আর কি করে হবে? শুভেন্দু মানে অধিকারী, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, সেই বলছে প্রতীক হলে। আচ্ছা, আমি কতগুলো একদম 1, 2, 3, 4 করে বলে নিই। ইন্ডাস্ট্রি হবে তার জন্য কি কি লাগবে এটা একবার দেখে নিই, তারপরে যে ইন্ডাস্ট্রি হওয়ার মতো পরিস্থিতি আছে কিনা আমরা বুঝতে পারবো। 1 হচ্ছে জমি, 2 হচ্ছে স্থিতিশীলতা সরকারের, 3 হচ্ছে নির্ভরতা, যারা সরকার চালাবেন তার উপর কতটা নির্ভর করা যায়, তার কথা আর কাজের মধ্যে কতটা ফারাক কম। 4 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রাজ্যে কেমন রয়েছে, সেটা একটা ফ্যাক্টর। 5 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যা সাপ্লাই করবে, লেবার সাপ্লাই করবে। 6 হচ্ছে সামাজিক পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে, সেটা একটা বড় কথা। প্রশাসনের স্ট্রাকচার কি দাঁড়িয়ে আছে। 7 হচ্ছে দিশা কি, শিল্পবন্ধু সরকার রয়েছে কিনা। এই কয়েকটাই মূলত ধরে নাও যে 1, 2, 3, 4 করে 8টা মূল পয়েন্টস রয়েছে, যার ভিত্তিতে একটা ইন্ডাস্ট্রি হবে কি হবে না সেটা ঠিক হবে। জমি আলোচনা সবাই করে ফেললেন, জমিটা কোথায় দাঁড়িয়ে আছে। আসলে জমি আমাদের পশ্চিমবঙ্গে যে জমি স্ট্রাকচার, তাতে ছোট জমি, ছোট ছোট অসংখ্য মানুষের কাছে জমি আছে, যার ফলে আমাদের এগ্রিকালচার গ্রোথটাও একটা সময় অনেক পেছনের থেকে একদম সামনের সারিতে এসে গেছে। ওটা বামফ্রন্ট জমানার মধ্যেই দাঁড়িয়ে আছে। আর সেই জমি নেওয়ার, তাতে যদি সরকার নিজের থেকে যদি সিদ্ধান্ত না করে, যদি বলে দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিনে নাও, এই জমি কোনোদিন আসবে না। এটা 1। দ্বিতীয় হচ্ছে নির্ভরতা, কথা ও কাজে তার কনসিস্টেন্সি আছে কিনা। যা যা কথা বলেছেন আর যা যা দাঁড়িয়েছে দুটোর মধ্যে অ্যাবসলিউটলি ফারাক। দুটো মিট করেছে 2012। শ্রীকুমার দা, শুধু কিনলে হবে না, যেহেতু সরকার অধিগ্রহণ করবেন এবং ল্যান্ড সিলিং আছে, আপনার তো সেটাই বলছি। হ্যাঁ, 14Y তে আপনার পারমিশন নিতে হবে। একদম একদম। কাজেই জমির এই স্ট্রাকচারটা আমরা সবাই যেহেতু আলোচনায় এসে গেছে, আমি ওই আলোচনায় গেলাম। একটা সংযোজন করে দিই, সেই পারমিশনটা কিন্তু ঢালাও পারমিশন নয়, সেটা কেস না, উনি বারবার বলেন কেস টু কেস বেসিস। কেস টু কেস মানে হচ্ছে দুর্নীতির দরজা খুলে দেওয়া হলো একদম। কিন্তু সেটা আমি ওই জায়গাতে যেতে চাই, কারণ এটা আমরা সবাই জেনে গেছি কি দাঁড়িয়ে আছে। আমার হচ্ছে যে নির্ভরতা, তার কথা ও কাজে কনসিস্টেন্সি। আমরা 2012টা দেখে নিই, কতগুলো বলে দিয়েছিলেন যে হয়ে গেল এবং এগ্রিমেন্ট হয়ে গেছে, লোকে বিশ্বাস করবে। জোকার বিষ্ণুপুরের টেকনো ইন্ডিয়ার খাদ্য বায়োটেক পার্ক করতে 1000 কোটি টাকার প্রস্তাব ছিল, এটা 1 বছর আগে, কিচ্ছু হয়নি, কিছু দাঁড়ায়নি। শিলিগুড়ি পানাগড়ে লজিস্টিক হাব করতে মারুতি সুজুকির 80 কোটি টাকা, কিছু দাঁড়ায়নি। ইলেকট্রিক গাড়ির কারখানা করতে ইন্টারন্যাশনাল 300 কোটি টাকার প্রকল্প, কিচ্ছু হয়নি। সিলিন্ডার পাইপের কারখানা 70 কোটি টাকার প্রস্তাব, কিচ্ছু হয়নি। এটা 2012, 2013 কিছু দাঁড়ায়নি। এটা 1। 2 নম্বর কনসিস্টেন্সি। তো আচ্ছা, রেলওয়ে যে কথা বললেন এক্ষুনি তো আলোচনা হলো, আমরা রেলেরটা একবার শর্ট জলদি দেখে নিই। 1 নম্বর হচ্ছে রেলে যে কটা প্রজেক্ট দেওয়া হয়েছিল তার কোনোটাই কিছু দাঁড়ালো না, এবং এটা আমরা সবাই জানতাম যে রেলটা দাঁড়াবে না। 90,000 কোটি টাকা তার, তিনি যখন এসেছিলেন ক্ষমতায় তখন রেলের দপ্তরে ছিল, উনি যখন ছাড়লেন তখন 90,000 কোটি টাকা চলে গেছে। তাহলে এরপর সেই ডিপার্টমেন্ট কিছু দাঁড় করাতে পারবে, এটা বিশ্বাসযোগ্য ছিল। কাজে মানুষ বিশ্বাস করে। 25,000 কোটি টাকা ডেফিসিট আছে এখন, 6,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা এক্সেস ছিল। তারপর চলে আসুন আইন শৃঙ্খলার রাজ্যে। এরপরে আর আলোচনা কিছু আছে? শুধু এবিপি আনন্দে একাধিক প্রোগ্রামে আমরা দর্শনের ঘটনায় বলেছি, কত বড় মিথ্যা কথা
মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পার্ক স্ট্রিট ঘটনায় বলে দিলেন বেমালুম, তার চার্জশিট হল না, মানুষ বিশ্বাস করবে? আমি হলদিয়া থেকে শুরু করে সমস্ত প্রজেক্ট এবিজির ঘটনা কোনটা বলুন তো, তার উপর মানুষ নির্ভর করে মানুষ দাঁড়িয়েছিল এবং তারপর দেখেছিল সবটাই গন্ডগোলে। তাহলে নির্ভরতা যদি সরকারকে না করতে পারে, লোকে ইন্ডাস্ট্রি করতে আসবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান, আমি এই পাশে সুমন আছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী, এটা বললে আমার খুব খারাপ লাগবে কারণ তিনি অধ্যাপক, আমি ওইভাবেই বলি। আমি শুধু বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, যারা মূলত শিল্পকে লোক সাপ্লাই করবে, লোক কথাটা ব্যবহার করলাম আমি, মানুষ সাপ্লাই করবে, মেধা সম্পদ, মেধা একদম। সেই ইউনিভার্সিটিগুলো তাদের দিনের পর দিন তার পড়ছে, একটু একটু করে পড়ে যাচ্ছে। একটা একটা করে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, দেখুন তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি কতগুলো ইনফ্রাস্ট্রাকচারের কতগুলো ইউনিভার্সিটির কথা বলবো। আসানসোল কোন জায়গায় দাঁড়াবে কিছু ঠিক আছে? কাজী নজরুল ইসলাম কি হলো, গোটা ঘটনাটাকে এডিএম একজন সাসপেন্ড হয়ে গেল। আমি বলিনি, আমি বলিনি তোমার কথায় আমি কোনো ইন্টারভেন করবো না, কিন্তু আমি 3-4 ইউনিভার্সিটি কথা বলছি যার কিচ্ছু নেই। দিনের পর দিন ধরে আস্তে আস্তে করে স্ট্যান্ডার্ড ডেটোরেটেড হতে হতে আমি উত্তরবঙ্গের লোক, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেছেন। কে কন্টিনিউ করেছে? আজকে গোটা পৃথিবী জুড়ে, বলতে দাও আমাকে, আমি আগে শেষ করি। গোটা পৃথিবী জুড়ে একদম ইন্ডাস্ট্রিয়াল বেল্টে শুধু না, এনি ইন্টেলেকচুয়ালস আপনি খুঁজে বার করুন, দেখুন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গা থেকে পৌঁছাচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি একদম 5 নম্বরে আছে, মানে 5 স্টারের পজিশনে রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি 5 স্টার পজিশনে রয়েছে। এগুলো কি আমরা অস্বীকার করতে পারি নাকি? বাকি ইউনিভার্সিটিগুলো তাকালে কি দাঁড়ায়? আমাদের এটা বলতে পারো যে আইএস আইপিএস হচ্ছে না, অঙ্ক হচ্ছে, তো হচ্ছে না, এটা অ্যাপটিটিউডের প্রশ্ন, আমাদের পছন্দ নয়। কিন্তু 5 স্টার তত্ত্বটা কোথা থেকে পেলেন ভাই? সেটা আপনারাই তৈরি করেছেন, আপনারা কেন্দ্র সরকার বলছে 5 স্টার আপনারা দিয়েছেন। হোটেল 5 স্টার হিসেবে হয়, ইউনিভার্সিটি 5 স্টার হিসেবে হয়। আমি আজকে এই কথা বলবেন না, এটা কোথা থেকে পেলেন? শেষ করুন, আমাদের সময়। আসলে আপনি পড়াশোনাটা অনেক বছর আগে ছেড়ে দিয়েছেন। আপনি একটু আমাকে পড়াশোনা করিয়ে দিন দাদা। হ্যাঁ, আমি করিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি আপনাকে। খালি সূত্রটা বলুন, সূত্রটা বলুন। ইউজিসির কোথায় আছে এই জিনিস? আপনার কাছে ন্যাক বলেছে 5 স্টার ইউনিভার্সিটি, 5 স্টার রেটিং, স্টার দিয়ে ইউনিভার্সিটি রেটিং হয়? হ্যাঁ, রেটিং হয়। শুনুন, আমি আপনার কথা অস্বীকার করছি। আচ্ছা, করে নিন, আপনার কথা আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। যে কথাটা বলছেন আপনি আমার জায়গা নাকে স্টার আছে, আপনি এতজন অধ্যাপক, এটা অবশ্য আপডেটেড খবরের সূত্রে বারবারই আপনি একটু নিজেকে আপডেট করুন, আপনি পেয়ে যাবেন খবর। আচ্ছা, সামাজিক পরিস্থিতি, এই সামাজিক পরিস্থিতি যা রয়েছে, দাঁড়িয়ে ধর্ষিতা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে এখানে দাঁড়িয়ে, আগের দিনের ঘটনায় মেয়েটিকে দেখলাম, আর তারপরে তার এখনো পর্যন্ত চার্জশিট হবে না। সামাজিক পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রশাসনের স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার আছে? আজকের দিনে আমার খুব কষ্ট হয়, চিফ সেক্রেটারি তো তখন হোম সেক্রেটারি ছিলেন, আমারও তো সেক্রেটারি ছিলেন মনীশ গুপ্ত সাহেব। এখন খুব খারাপ লাগে যে কিভাবে একদম ল্যাজ ধরে এরা ঘুরে বেড়াচ্ছেন সবাই। এবং তখন জ্যোতিবাবু ছিলেন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব বাবু ছিলেন হোম পুলিশ মিনিস্টার, আমার সিভিল ডিফেন্স সেটারও উনি সেক্রেটারি ছিলেন। আমার কষ্ট হয় যে আজকে তিনি নিজে দাঁড়িয়ে একজন মন্ত্রী এবং তাকে ল্যাজ ধরে ঘুরতে হচ্ছে, মানে তার কোনো, আমাদের কোনো স্ট্রাকচার নেই। আমাদের সমর ঘোষ যিনি চিফ সেক্রেটারি ছিলেন, এই সরকারের চিফ সেক্রেটারি ছিলেন, তিনি দাঁড়িয়ে মাথা নাড়ান, ডিজি মাথা নাড়ায় এবং পরে বলেন যে কি করব, কিছু করার ছিল না। আমাদের তো এটাই দাঁড়াবে, আগামী দিনে ভবিষ্যৎ খুব খারাপ। দিশা কি, কোন দিশা আছে বলুন তো? শিল্পবন্ধু সরকার কাকে বলে? প্রথমে শুরু হলো আজকের বক্তৃতা যে আমাদের কিছু নেই। আমি আপনাকে একটা কথা শুধু জিজ্ঞেস করি, 2006 সাল রবীন্দ্র পাশে বসে আছেন, উনি ছিলেন সেই টিমে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের, তখন আমি সিরিয়াস একজন পার্টিসিপেন্ট ওই উন্নয়ন কমিটির। তো সেখানে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত করলাম আমরা সবাই মিলে যাব ভুজটাকে গুজরাটে, তাকে উইদিন গুজরাট ওইটাকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো কেন উত্তরবঙ্গকে নয়? আপনাদের খুব খারাপ লাগবে শুনতে যে টিম পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ওখানে গেছিল, আমরা মিট করেছিলাম আমাদের মাননীয় এখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, আমাদের মিস্টার কমলনাথ ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, তাদের সবাইকে মিট করলাম। আমরা আনফর্চুনেটলি একসাথে থাকবো বাঙালি বলছিলেন, তো প্রসূনবাবু বলছিলেন, সৌরভ বলছিলেন একসাথে বলতে পারি না কেন। দেখুন, একসাথে যাওয়ার জন্য চেষ্টা করার জন্যই মাননীয় বুদ্ধবাবু বললেন এরা টিমে যাক, সব এমএলএরা যাক, ওখানকার এমপিরা যাক, একজন কংগ্রেস, তৃণমূল,
বিজেপি যারা ছিলেন লিডারশিপ তারা কেউ উপস্থিত হননি। ভোজ আজও পর্যন্ত স্পেশাল স্ট্যাটাস এনজয় করে। আমার মনে আছে কমলনাথ সাহেব জিজ্ঞেস করেছিলেন এমনকি কোনো জায়গা আপনি বলতে পারেন যে স্টেট উইদিন স্টেটে স্পেশাল স্ট্যাটাস আছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য? আমি রেফারেন্সটা বলেছিলাম যে ভোজ আছে। ভূমিকম্প হয়েছিল আপনি একদম ঠিক বলেছেন, কারণ আমার যে পেপারটা তৈরি ছিল সেই পেপারে লেখা ছিল যে আপনার যে রেক্টার স্কেলে আমাদের গোটা নর্থ বেঙ্গলটা হচ্ছে যে সিসমিক জোনের মধ্যে পড়ে এবং সেটা ম্যাক্সিমাম ভূমিকম্প প্রোন এরিয়া। শুধু তাই না, ওটা ডিজাস্টার, আমার বলতে দিন, আমার শেষ করুন, ডিজাস্টার প্রোন এরিয়ায় ভোজ যে জায়গাতে দাঁড়িয়ে আছে তার থেকে যেহেতু ডিপার্টমেন্টটা আমার ছিল, সুতরাং আমি আপনাকে এইটুকু বলতে পারি, 15 বছর মন্ত্রী ছিলাম তো আমি আপনাকে বলছি সেইখানে ভুজের ওপরে স্ট্যাটাস ছিল গোটা নর্থ বেঙ্গল। আপনারা ওখানে দাঁড়িয়ে একজন সহায়তা করেননি। ভূমিকম্প উত্তরবঙ্গ তো হয়, আপনি একজন বাঙালি হয়ে বাঙালির বিরোধিতা করলেন। কেন বিরোধিতা করব? কিন্তু আপনি অসত্য বলবেন, আপনি বাঙালির জন্য চান কিন্তু অসত্যের ভিত্তিতে কেন চাইছেন? ভুজে ভূমিকম্প হয়েছিল, আর একটা সুমনবাবু বলে রাইলা হয়েছিল, সেই জন্য তাকে আমাকে একটা কথা বলতেই হয়, তা হচ্ছে যে আমাদের ডিজাস্টার প্রোন মানে শুধু ভূমিকম্প নয়, ডিজাস্টার প্রোন মানে হচ্ছে ফ্লাড হতে পারে। হ্যাঁ, তো নিয়মিত হয় বন্যা হয়, আপনি ওটাকে কেন প্যারামিটার ধরবেন না? আপনি কেন উত্তরবঙ্গকে ডিপ্রাইভ করেছিলেন? আপনারা সবাই মিলে করেছেন। আপনি আর এই মাননীয় মমতা ব্যানার্জি যারা রয়েছেন তাদের এমপিরাও কেউ যাননি, তাদের কোনো এমএলএ যাননি। আজকে শিল্প টানতে চাইছেন আপনি। আজকে যে কনসেশন আমরা দিতে পারতাম শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিত, আপনার তার জন্য কোনো টাকা খরচ করতে হতো না। আমি শুধু যদি কেউ শুনে থাকেন আজকে যে সরকার পক্ষের লোক, আমি বলছি তাকে একটুখানি বইয়ের পাতা, কাগজের পাতাটা উল্টে নিন। ওনারা অনায়াসে কেন্দ্রীয় সরকারের ওপর কাছ থেকেই গোটা টাকাটা পেতে পারেন। তার জন্য উনি দেউলিয়া এই কথা নিজে মুখে বলছেন, তারপরও টাকাটা আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। একটু একসাথে হন, সবাই মিলে গৌতম দেব 500 দিন একসাথে থাকুন। আমরা একসাথে গেছিলাম, আমি অনেক উদ্বেগের আরেকটা ঘটনা আপনাদের আরেকটা ঘটনা আসতে চাইবো। উত্তরবঙ্গের কথা হচ্ছে, একটা কথার খালি জবাব দিয়ে শ্রীকুমার বাবু খুব মানে আবেগের সঙ্গে বলেছেন যে অন্য দলগুলো কেন ওদের সাথে সহযোগিতা করেনি, কিন্তু সবচেয়ে আশ্চর্য হচ্ছে ওরা বাংলায় বসে মাসুল সমীকরণ নীতির বিরোধিতা করেছেন, কিন্তু সে কথা কখনো সংসদে বলেননি। সংসদে গিয়ে সর্বভারতীয় আমি তথাগত বাবুকে একটা কথা জানাই, অন্তত এই পত্রিকা আনন্দবাজারের সাংবাদিক ছিলেন রঞ্জিত রায়, এখনইও ওয়েস্ট বেঙ্গলটা আপনি একটু পড়বেন, একদম পড়বেন, বিধান রায়ের বিবৃতিটা পড়বেন, এই রাজ্যের প্রতি বঞ্চনা কিভাবে 1957 সাল থেকে বিধান রায় বলেছে। আমি ইতিহাস থেকে বর্তমানে এবং আগামীকালে ফিরবো। আমি রবীন্দ্র এবং তথাগতদা দুজনকেই থামালাম। যথেষ্ট উদ্বেগের একটা ঘটনা আপনাদের সামনে রাখবো। তথাগতদা প্লিজ। যথেষ্ট উদ্বেগের ঘটনা, তার কারণ আমাদের মনে হয়েছে যে এই উত্তরবঙ্গের কথা হয়েছে, কোচবিহারে গেছিল আমাদের এই শহরে যথেষ্ট ঐতিহ্যপূর্ণ একটি নাট্যদল নিউ থিয়েটার গ্রুপ। 10 বছর ধরে চলছে অসম বাংলা নাট্য উৎসব। সেখানে তাদের অনুষ্ঠান, তাদের নাটক সেতুবন্ধন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, সেখানে একটি সংলাপকে কেন্দ্র করে সেখানে মা মাটি শব্দ আছে বলে কি হেনস্থা এবং কি ধরনের হুমকির মুখে পড়তে হলো এবং কার্যত মুচলেখা দিয়ে তাদের বেরোতে হলো, এবং তাও হুমকির মাঝে যে কলকাতায় পৌঁছানোটাও নাকি যারা হুমকি দিচ্ছিলেন তাদের নিয়ন্ত্রণে, এবং গোটা ঘটনায় নীরব দর্শক থাকলেন পুলিশ। এই নাট্যদলটি যারা সদস্য তাদের কি অভিযোগ দ্রুত আপনাদের সামনে রাখবো। তারপর এই পর্যায়ে আলোচনায় আমার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন কৌশিক সেন এবং সুমন মুখোপাধ্যায়, এবং আছেন বেনু চট্টোপাধ্যায়, এই নিউ থিয়েটার গ্রুপের পরিচালক, এই নাটকটির পরিচালক। আমরা দ্রুত দেখব তাদের কি অভিযোগ, ঠিক কি হয়েছে গতকাল থেকে আজ সকালের মধ্যে। মুখ্যমন্ত্রী যখন নানা উপলক্ষে সংস্কৃতি চর্চা করছেন, তখন তার দলের বিরুদ্ধে সংস্কৃতির কণ্ঠরোধের অভিযোগ। নাটকের সংলাপে মা মাটি মানুষ শব্দ ব্যবহার করা নাকি ঘোরতর অপরাধ। নাট্যকর্মীদের হুমকি দিয়ে মুচলেকা আদায়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নীরব দর্শক পুলিশ। কোচবিহারের দিনহাটায় অসম বাংলা নাট্যোৎসবে অংশ নেয় নিউ থিয়েটার গ্রুপ।
সোমবার সন্ধ্যায় দিনহাটার নৃপেন্দ্র স্মৃতি ভবনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সেতুবন্ধন নাটক মঞ্চস্থ করে তারা। নাটকের ডিরেক্টর বেনু চট্টোপাধ্যায়ের দাবি, নাটকের কয়েকটি সংলাপ সামান্য পরিবর্তন করেন তারা। নাটকের একটি দৃশ্য ছিল যেখানে দুর্নীতির সঙ্গে জড়িত এক ব্যক্তি টেলিফোনে বলছেন, চিন্তার কি আছে, মা মাটির সঙ্গে আছে, সব সামলে নেবে। নাটকের পরিচালকের দাবি, উপস্থিত দর্শকরা নাটক দেখে খুশি হন, কিন্তু হোটেলে ফেরার পথে তারা খবর পান কিছু লোক নাটক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাত 11:15। পরিচালকের দাবি, দিনহাটা থানার ওসি হোটেলে হাজির হন। বলেন, নাটকে মা মাটি মানুষ, সরকার এবং দিদি শব্দ ব্যবহার করে সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে, সরকার বিরোধী কাজ করা হয়েছে। কিন্তু পরিচালক পুলিশ অফিসারদের হাতে নাটকের সংলাপের স্ক্রিপ্ট তুলে দিয়ে বলেন, দেখে নিন, আমরা কোথাও এ ধরনের শব্দ ব্যবহার করিনি, শুধু মা মাটি শব্দ ব্যবহার করা হয়েছে। পরিচালকের দাবি, পুলিশ স্ক্রিপ্ট দেখতে অস্বীকার করে, মা মাটি মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে এমনটা মেনে নেওয়ার জন্য জোর করে, কিন্তু পরিচালক তা মেনে নিতে অস্বীকার করেন। এরপর পুলিশ চলে যায়। নাট্যদলের সঙ্গে মহিলা নাট্যকর্মীরাও ছিলেন, তাই গণ্ডগোলের আশঙ্কায় নাট্যোৎসবের উদ্যোক্তাদের একাংশ হোটেলে থেকে যান বলে দাবি পরিচালকের। সকাল 10টা। নাট্য পরিচালকের দাবি, পার্থনাথ সরকার নামে এক স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বেশ কিছু লোক হোটেলের বাইরে হাজির হন। সঙ্গে ছিলেন থানার ওসি। তৃণমূল সমর্থকরা তাদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ পরিচালকের। তার দাবি, তাদের বলা হয় স্বীকার করতে হবে যে সংলাপে মা মাটি মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে, নইলে যেতে দেওয়া হবে না। সব জায়গায় তৃণমূলের লোকেরা ছড়িয়ে রয়েছে, দিনহাটা থেকে বেরিয়ে গেলেও অন্য জায়গায় নাট্যকর্মীদের আটকানো হবে। এই হুমকি হুঁশিয়ারির সময় ওসি নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ। পরিচালকের দাবি, একটানা হুমকির জেরে শেষ পর্যন্ত ভয় পেয়ে একটি স্থানীয় টিভি চ্যানেলের ক্যামেরার সামনে তারা স্বীকার করে নেন মা মাটি মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে। যিনি এটা ঘোষণা করেছেন, এটা একটা ফোনের মধ্য দিয়ে তিনি তারা বলেছেন, এত মানুষ যখন শুনেছে নিশ্চয়ই বলেছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, তার জন্য স্বাভাবিকভাবেই আমি ক্ষমা চাই। নাট্য পরিচালক বেনু চট্টোপাধ্যায়ের দাবি, তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রথমে অন্য কাউকে ওটা ঘটনা জানানোর সাহস পর্যন্ত পাননি। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পরই তিনি সবাইকে বিষয়টি জানান। এবিপি আনন্দ। এই মুহূর্তে সরাসরি উত্তরবঙ্গ থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন নাটকটির পরিচালক বেনু চট্টোপাধ্যায়। বেনুবাবু, আপনার কাছে জানতে চাইব সেটা ঠিক কি ঘটেছিল, এবং আমরা বারবার যখন খবরটা পেয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি তখনও কার্যত কোচবিহার ছাড়ার আগে বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর আগে আপনারা প্রায় কথাই বলতে চাইছিলেন না, এতটাই ভয়ের পরিবেশ ছিল। একটু দয়া করে যদি আমাদের বলেন যে কি ঘটেছিল ঘটনাটা, এবং তাকে ঘিরে এই যে আপনাদের হেনস্থা হওয়া, এটা একটু যদি বলেন। আসলে গতকালকে যখন আমরা নাটকটা করি তখনও ঠিক বুঝতে পারিনি নাটকটা শেষ হওয়া পর্যন্ত, কারণ নাটক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে থেকে অসংখ্য মানুষ এসে আমাদের অভিনন্দন জানান, এবং নাটক চলাকালীনও তাদের যে খুব ভালো লেগেছে এটাও আমরা বুঝতে পারছিলাম তাদের প্রতিক্রিয়া দেখে দর্শকের আসন থেকে। নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা মালপত্র গুছিয়ে যখন আমরা যেখানে আমাদের থাকবার জায়গা ওইখানে আসি, তখন একটু বোঝা গেল যে কিছু কিছু বোধহয় আমাদের নাটকটা কারো কারো হয়তো পছন্দ হয়নি। তা আমি মনে মনে ভাবলাম যে তো হতেই পারে, সে একটা নাটক শতকরা সবাইকে ভালো লাগাতে পারবো, এ তো হতে পারে না, হতেই পারে। তারপরে যখন আমাদের আবাসস্থলে এসে পৌঁছলাম তখন যারা আমাদের আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন ওখানে, তাদের মধ্যে থেকে দু একজন বললেন যে এই নাটকটা নিয়ে একটু গণ্ডগোল ছড়িয়ে হয়েছে, এখানে একটু ঝামেলা করছেন। আমি কেন, কি ব্যাপার? বললো এই মা মাটি মানুষ। মা মাটি মানুষ, আমরা মানুষ তো বলিনি, মা মাটি বলেছি। নাটকে এটা একাধিকবার ব্যবহার হয়েছে ঠিকই, নাটকের প্রয়োজনে, ওটা আরোপিত নয়, ওটা প্রয়োজনে ওটা ব্যবহার হয়েছে। আমি তো অন্য কিছু তো বলিনি। বলে না, আপনারা নাকি এইসব কথা বলেছেন। তাহলে না, কি কথাটা মধ্যে সন্দেহ আছে। যাই হোক, আমরা বলিনি, বলুন কি করতে হবে, আমরা কি তাদের গিয়ে বলবো আমি যে না এই ধরনের কথা হয়নি, বা যদি আপনাদের ওই কথা বলাটুকুনের জন্য যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। মা মাটি ছাড়া কোনো কথা আমরা বলিনি। তারপরে না, আপনাকে যেতে হবে না, আমরাই দেখছি। তারপরে কিছুক্ষণ পরেই তারা এসে বলেন থানাতে সব ওরা গেছে,
আমরাও যাচ্ছি। আমি তখন বললাম আমি কি আপনাদের সঙ্গে যাব? তখন বললাম না, আপনি বয়স্ক মানুষ, আপনি অসুস্থ মানুষ, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন, আমরাই দেখছি। আমি আচ্ছা ঠিক আছে। তারপরে ওরা ফিরে এলো থানা থেকে, আমাকে সবটা ক্লিয়ার করলো না, বললো না, হয়তো আমি কোটা অ্যাংজাইটির মধ্যে পড়ে যাব, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে একটা ঘটনা ঘটে যাচ্ছে, এটা বুঝতে পারছি না। রাত্রি 11টা 11:15 হবে, থানা থেকে কয়েকজন অফিসার এলেন, আমি তো চিনি না, আমি পরে জিজ্ঞেস করলাম এরা কারা। কেউ একজন বললেন যে একজন আইসি, একজন ওসি এবং অন্যান্য আধিকারিক সব হবেন, এরকম জনা 4-5 বোধহয় হবে। রাত্রিবেলা এলেন, এটা তারা বললেন আপনারা এই নাটক করেছেন, এই নাটক করে আপনারা এখানে একটা অশান্তি সৃষ্টি করেছেন, আপনারা কেন এইসব কথা করেছেন? আমরা এটা করিনি ভাই, কেন এসব কথা বলছেন? আমার স্ক্রিপ্ট আপনি দেখুন, আমার স্ক্রিপ্টে লেখা আছে। না তাহলে আপনার শিল্পীরা বলেছে। আমি না না, শিল্পীরা কখনো বলতে পারে, আমি তাদের রিহার্সাল করি, তারা বানিয়ে বানিয়ে ডায়লগ বলবে, এটা হতে পারে নাই কখনো। আপনার স্ক্রিপ্ট দেখুন, আমার স্ক্রিপ্টে কী লেখা আছে। ওরা স্ক্রিপ্ট দেখতে চাইলেন না, ওরা সুতরাং কোনো প্রশ্নই আসে না। আমি এইসব শোনাটোনার পরে ওরা তখন বলেন আপনারা যে কী যে করেন, আপনারা সব এই ঝামেলা করেন, সব এই ঝামেলাগুলো আমাদের পোহাতে হয়, এইসব বলে টলে আর কিছু উপদেশ দিয়ে ওরা চলে গেলেন। আজকে সকালবেলা এই 10টা 10:15 এরকম হবে, দল বেঁধে একদল মানুষ এবং থানার একজন অফিসার, তিনি ওসি হতে পারেন, আমি তো ঠিক করতে পারবো না, তারা এলো। এসে প্রথমে আমাদের আমন্ত্রিত যারা করেছিলেন তারা বললেন যে আপনি বসুন, ওরা এসছেন, একটু কথা বলুন। ঠিক আছে, বাড়িতে হলে এক জায়গায় বসে আমরা কথা বলে নেব, ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে। তারপরে বসলাম, এই 10-15 সেকেন্ডের মধ্যেই দেখলাম সেই পরিবেশ অন্যরকম হয়ে গেল। আমাকে বললো আপনারা এই কথা বলেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনি। আমি তো বলিনি রে ভাই, আপনি কেন এই কথা বলছেন? যা বলিনি আমাকে দিয়ে আমার মুখে কেন বলাবেন? তখন বলছেন না আপনি বলেছেন, আপনি মিথ্যা কথা বলেন, তাই তো আপনার সঙ্গে আর কথাই চলে না, আপনি যা খুশি থাকুন, আমরা এই ব্যাপারটা দেখে নেব। আপনি কি করে এখান থেকে যান, আমাদের সব লোক সব খবর দেওয়া হয়ে গেছে, কি ওই দেওয়ানহাট বলে কি একটা জায়গায় আছে 18 পদে বলে, সেখানে লোক আছে, কোচবিহার আছে, নিউ কোচবিহার, নিউ এনজিপি, এইসবের লোক আছে, আপনারা কি করে যান দেখে নেবো ইত্যাদি বলে ভয় দেখাতে শুরু করেছে। মুচলেখা দিতে হবে, একজন বোধহয় উকিল টুকিল হতে পারেন, ওর ওই পোশাক মনে হলো কালো কোট সাদা প্যান্ট, সে বললো আপনার সিডিটা দিন। আর কিসের সিডি? আমার তো সিডি নেই, সিডি শুধু মিউজিকের, আর কোনো সিডি টিডি নেই। আপনাদের সব শিল্পীদের নাম দিন, আমি কোর্টে যাচ্ছি ইত্যাদি করে ভয় দেখাতে শুরু করছে। এবং একজন ভদ্রলোক, ওই পার্থবাবু নাম বোধহয়, ওই মোটা মতন, পার্থনাথ সরকার নাকি নাম, সে এমন চিৎকার চেঁচামেচি হই হই আরম্ভ করতে শুরু করলেন এবং ভয় দেখাতে শুরু করলেন যে খুব আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। আমাদের মেয়েরা তখন স্বাভাবিকভাবে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, যে তো একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে তাঁরাও পড়ে গেলেন। আমি খুব একটা সাংঘাতিক অস্বস্তির মধ্যে এবং একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম যে আমি কী করব। এখন আমার ডিসিশন নিতে হবে, এত দূরে আমি আছি, আমি বাইরে থেকে আমার দলে 3টে বাচ্চা মেয়ে আছে, তো কি করব। তখন আমাকে খালি ওরা চাপ দিচ্ছে, আপনাকে এই কথা বলতে হবে, আপনি বলেছেন এই কথা আপনাকে বলতে হবে, স্বীকার করতে হবে, নইলে আপনাকে ছাড়বো না, আমরা দেখে নেব। তখন বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে, আপনারা যখন বলছেন ঠিক আছে বলছি, বলিনি না বলা কথা, যেই বলেছি না বলা কথা, এই তো আপনি আবার কথা বলেন, তাই তো আপনার সঙ্গে কথা চলে না। ঠিক আছে, এত লোক শুনেছে আপনি এই কথা বলেছেন, আমরা এত লোক শুনেছে, আবার অনেক লোক শোনেনি, এমনও তো হয়েছে। এখন ঠাকুর ঘরে কে কলা খায়নি এরকম যেটা হয়ে যায়, মামাটি বলছি আপনারা শোনেন, মামাটি মানুষের সরকার বা মামাটি মানুষ, হয়তো খুব মুশকিল। হ্যাঁ, আমার নাটকে মা মাটি এই দুটো শব্দ একাধিকবার ব্যবহার হয়েছে, এটা নাটকের প্রয়োজনই হয়েছে। পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশ কি করছিল? পুলিশ সে তখন নির্লিপ্ত। কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ এই কথাবার্তা যখন আমাদের মধ্যে চলছে, তখন পুলিশ বলছে যে হ্যাঁ আপনি বললেন যে মামাটি মানুষের সরকার, আপনি বলেননি, কিন্তু আমি কালকে রাত্রিবেলা আপনার এই কথা বলার পরে বিভিন্ন লোকের কাছে আমি খবর টবর নিয়েছি, আপনি বলেছেন এটা সত্য, আপনি এখানে যা বলছেন সেটা ঠিক বলছেন না। কি করে বেরোতে পারলেন, মুক্তি পেলেন কি করে অবশেষে কোচবিহার থেকে? কি করে বেরোতে পারলেন কোচবিহার থেকে? আপনাদের কি কোনো মুচলেখা দিতে হলো বা কোনো স্বীকারোক্তি করতে হলো? না, মুচলেখা দিলাম না। তখন মুচলেখা আমাকে বলেছিল, আমি না মুচলেখা দিতে পারবো না। তখন বললো আমরা ক্যামেরাম্যান নিয়ে এসেছি, সাংবাদিক নিয়ে এসেছি, তাদের সামনে আপনি বলুন,
যে আপনি এইসব কথাগুলো বলেছেন। আমি যে ঠিক আছে, আমার যদি না বলার কথা বলতে হয়, এই কথা বললেই পরে ওরা রেগে মেগে সে এমন একটা অবস্থা সৃষ্টি করছে, তখন বাধ্য হয়ে আমি বললাম ঠিক আছে বলুন কি বলতে হবে, কি বললে আপনারা খুশি হবেন। বলে বলুন যে আপনি বলেছেন যে মামাজি মানুষের সরকার, আর বলেছেন দিদি সামলে নেবে। ঠিক আছে বললাম, মানে ক্যামেরার সামনে, মানে কার্যত মুচলেকার থেকেও বেশি ক্যামেরার সামনে আপনাদের বলতে হলো, যেটা আপনি বলছেন যে আপনারা বলেননি। ক্যামেরার সামনে আমাকে দিয়ে ওরা জোর করে বলিয়ে নিল, এবং এমন ভয় দেখাচ্ছিল যে তখন না বললে হয়তো আমি মেয়েদের নিয়ে, বিশেষ করে আমার সঙ্গে মেয়েরা রয়েছে, ওদের নিয়ে আমি বিপদে পড়ে যেতাম। তখন বাধ্য হয়ে আমি যখন বললাম যে ঠিক আছে আমি বলছি, বলতে বাধ্য হলাম ওই ক্যামেরার সামনে। বলে এই কথাগুলো আমাকে দিয়ে বের করালো, আমি তার জন্য দুঃখ প্রকাশ করলাম, ক্ষমা চাওয়ালো, যা কিছু বললাম ঠিক আছে বলুন কি করলে আপনারা খুশি হবেন। এইসব হলো টলো, তখন তারা খুশি হয়ে গেল, আমাকে সেই ভদ্রলোককে আবার জড়িয়ে ধরলেন। যা করা টরা খুবই আঘাত পেয়েছি সারাদিন। এই কালকে রাত্রির থেকে যখন এই খবরটা পাই, সারা ঘুমোতে পারিনি, এটা দুশ্চিন্তা। যারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন তারাও একটা যন্ত্রণার মধ্যে পড়েছেন। আমি গত 5 বছর ধরে ওই উৎসবে অংশগ্রহণ করে আসছি। আমি ওখানে নিজে ওয়ার্কশপ করেছি গিয়ে 8 দিন থেকে। এবারও নভেম্বর মাসে আমার যাওয়ার কথা ছিল, টিকিট ফিট কেটে পাঠিয়েছিলেন, আমি যেতে পারিনি পারিবারিক কারণে। একটা মধুর সম্পর্ক ওখানকার যারা এই উদ্যোক্তা তাদের সঙ্গে। কিন্তু এবার এটা সামান্য 2 শব্দ 3টে শব্দের জন্য কেন ওরা এরকম করলেন, মানে একটা অংশ ওরা করেন। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ বেনুবাবু। বেনুবাবু বলছেন সামান্য 2-3টে শব্দের জন্য এই অবস্থা হয়েছে। আমার মনে আছে এই যে স্টুডিওয়ে আমরা অনুষ্ঠান করছি, এইখানে অর্পিতা ঘোষ এসে বসেছিলেন এবং আমরা একটা অনুষ্ঠান করি। এই লাইভ চলতে চলতে আমাদের কাছে খবর আসে যে বছর 2 আগে রূপচাঁদ পাল অর্পিতা ঘোষের পশু খামার নাটক তিনি আপত্তি তুলেছেন, এবং তারপর অনেয়ার রূপচাঁদ ফান দফতরে ফোন করেন এবং বলেন যে আমার ভুল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। শোনা যায় তার পেছনে আলিমুদ্দিন স্ট্রিটের নির্দেশ ছিল যে করেছেন, যে নাটকটার প্রদর্শন বন্ধ করার চেষ্টা করেছিলেন মাননীয় সাংসদ, প্রাক্তন সাংসদ এখন। তারপরে তাকে সংশোধন করতে হয় এবং পশু খামার তারপরে চলে। আমাদের খুব স্পষ্ট প্রশ্ন রইল এখানে যে মা মাটি এবং উনি যেটা বলছেন যে মানুষ বা মানুষের সরকার, এই প্রসঙ্গই আসেনি। কৌশিক, তোমার কাছে যাব। এক হচ্ছে এই ঘটনা নিয়ে তোমার প্রতিক্রিয়া, 2 হচ্ছে যে ধরা যাক নাটকের প্রয়োজনে, চিত্রনাট্যের প্রয়োজনে নাটকটা এমনভাবে লেখাই হয়েছে, বা রাজনৈতিক নাটক তো পশ্চিমবঙ্গে এখনো ব্যান হয়ে যায়নি, নিষিদ্ধ হয়নি, মা মাটি মানুষের সরকারই ছিল, তাতেই বা কি গুরুতর অপরাধ? আমরা তো উইঙ্কেল টুইঙ্কেল দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের জামানায় বসেই। আমি আর সুমন একটু মানে ফিসফিস করে আলোচনা করছিলাম। ও প্রথমে একটা কথা বলে রাখে, আমি কিন্তু রঙিন জামা কাপড় পরেই এসেছি, তো ভাত ঘুমটা দিতে পারিনি, কারণ শুটিং করতে হয়, তো শুটিংটা এমনি বেশ পরিশ্রম সাধ্য কাজ, কিন্তু দূর থেকে পাউডার মেখে হয় না। হ্যাঁ, পাউডার মেখে শুধু হয় না, দূর থেকে যতটা রোজি মনে হয় শুটিংটা বেশ টাফ একটা কাজ। তো যাকে ওটা অপ্রাসঙ্গিক কথা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি আর সুমন যেটা আলোচনা করছিলাম যে চাকাটা এত দ্রুত ঘুরবে আমরা বোধহয় কেউই ভাবতে পারিনি। দুপুরবেলা যখন এই খবরটা আসে তখন আমি একটু নিজে উদ্যোগী হয়ে ফোন করি। যখন ফোন করি তখন ওরা ট্রেনে কুচবিহারে, এবং বেনুবাবু ঠিক যা যা বলছিলেন ঠিক সেই কথাগুলো আমি শুনি, কারণ আমার মনে হয়েছিল যে কোনো উড়ো খবর হতে পারে, মিথ্যে খবর হতে পারে, একটা অদ্ভুত একটা সরকার বিরোধী কথাবার্তা চলছে, সেই সুযোগ নিয়ে হয়তো কেউ যদি তার অ্যাডভান্টেজ নিতে চায়। আমি একদম সরাসরি ওদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম কি ঘটেছে, কারণ এই দলটির সঙ্গে আমার একটা পূর্ব পরিচিতি রয়েছে। থিয়েটার কমিউনিটিটা তো খুব ছোট একটা কমিউনিটি, তো আমরা সবাইকে চিনি। আমার বাবা অসুস্থ হওয়ার পরে যখন সেরে উঠে উনি প্রথম যখন আবার নতুন করে আমার নাটক ডিরেক্ট করেন 87-এ, তখন নিউ থিয়েটার্স গ্রুপের হয়ে বাবা গোগলের একটা খুব বিখ্যাত নাটক ডিরেক্ট করেছিলেন। তখন এই পুরো দলটাই আমাদের বাড়িতে রিহার্সাল করতো, ফলে এদেরকে আমি খুব ক্লোজলি চিনি, বেনুবাবুকে আমি খুব ক্লোজলি চিনি। এরা অবশ্যই খুব পরিষ্কার বলছে খুব লেফট মাইন্ডেড লোক, লেফট মাইন্ডেড থিয়েটার ওয়ার্কার্স, এরা চিরকালই তাই। এবং বিখ্যাত কিছু নাটক আছে, গাব্বু খেলা বলে একটা নাটক করতেন দীপেন্দ্র সেনগুপ্ত, এরকম অনেক ভালো নাটক এদের আছে। তো এবং বেনুবাবু নিজেও খুব ভালো অভিনেতা, একটু বলি। তো আমার 2-3টে জিনিস মনে হয়, মানে আমি ভাবার চেষ্টা করছিলাম, যেহেতু আমাদের দলের ডিরেক্টররাই, যে কোনো নাটকের দলের ডিরেক্টররাই মূল জায়গা থেকে হয়তো, আমি ওনার ইনসিকিউরিটিটা বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের সঙ্গে যখন কোনো মেয়েরা, এমনকি অল্প বয়সী ছেলেরাও যায়, তখন কিন্তু তাদের জেনারেলি তাদের বাবা মারা একটু বলে দেয় একটু দেখো, কিন্তু হ্যাঁ মানে এটা বলে রাখে, কিছুই না এটা বলে। কিন্তু ওই রকম পরিস্থিতিতে মানে কোন জায়গা থেকে, কোন অসহায়তা থেকে লোকটাকে বলতে হচ্ছে ক্যামেরার সামনে
যে হ্যাঁ তোমরা যদি মনে করো এটা বললে তোমরা খুশি হবে, কারণ একটা সম্পূর্ণ অচেনা জায়গা, পুলিশ দাঁড়িয়ে আছে এবং পুলিশের অ্যাটিটিউডে স্পষ্ট যে পুলিশ কিছু করবে না। এবং আমাকে বেনুবাবুর সঙ্গে কথা হওয়ার পর বেনুবাবু বলছিলেন, স্ক্রিনের দিকে তুমি যদি দেখো, পুলিশ কিন্তু আমাদের ফুটেজে অবধি আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। পরবর্তী সময় এই ফুটেজে আমরা জোগাড় করেছি এবং কথা হচ্ছে পুলিশকে নিশ্চুপ, মানে পুলিশ কোনোভাবে ভয়েস নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটাও বলেছে যে মানে নিউ জলপাইগুড়ি অবধি আমাদের লোক আছে, বাড়ি কি করে ফেরো দেখে নেব। এইটা শোনার পর কোন দলের ডিরেক্টর সে কি করবে, কি ডিসিশন নেবে? সে তখন বিপ্লবী হয়ে উঠবে, নাকি সে সত্যি সত্যি অসহায়ের মতো ওই মুচলেখার মতোই একটা কথা বলবে ক্যামেরার সামনে যে হ্যাঁ আমাদের কাছে এইটা নতুন যে মুচলেখা লিখতে হচ্ছে না, ভিডিও রেকর্ড করা হচ্ছে। আর এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আমি যেটা বলি যে আমার মনে হয় যেটা যে কারণে বলছিলাম যে এত দ্রুত চাকাটা ঘুরছে, লেফট ফ্রন্ট জামানার শেষের দিকে পশু খামার হয়েছে, লাল যখন তিস্তা পার করেছে তখনও আমি দেখেছি উত্তরবঙ্গে গিয়ে ওইখানেও একটা অসন্তোষ ছিল, মানে কেন তিস্তা পারে বৃত্তান্তর মধ্যে দিয়ে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সমালোচনা হয়েছিল, এটা হয়েছে। আবার সম্পূর্ণ একটা অরাজনৈতিক নাটক আমার বঙ্কুবাবুর বন্ধু সত্যজিৎ গল্প, সেটা খানাকুলে একজন এমএলএ, লেফট ফ্রন্টের একজন এমএলএ সেটাকে ঢুকতেই দিলেন না। হ্যাঁ, বালিপুর মেলাতলা হাই স্কুল, সেটা অপরাধ কি? নাটকটা ছিল স্বপ্ন সন্ধানীর নাটক, আমাদের নাটক। কিন্তু সেটা কোন সময় হচ্ছে? যে সময় সিপিএম এর দাঁত নখ বেরিয়ে পড়েছে এবং তারা বুঝতে পারছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কিন্তু আমরা তো প্রায়শই শুনি যে এই সরকার তো সবে শুরু করলো। আমি একাধিকবার বিভিন্ন আলোচনায় বিভিন্ন বক্তা বলেছেন যে এই তো মাত্র 1.5 বছর, দেখুন না, আরেকটু দেখা যাক না। ধরুন আমি যদি শিল্প নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, যে এইখানে তবু তর্কের খাতিরে একটা কথা বলা যেতে পারে যে আচ্ছা লেটস গিভ টাইম টু দিস নিউ গভর্নমেন্ট। কিন্তু আমার মনে হচ্ছে অন্য কতগুলো প্রবণতা, মানে ধরা যাক মানে এইটা যদি একটা প্রবণতা হয় যে আমি মা মাটি শব্দটা শোনার সঙ্গেই আমি তার সঙ্গে সরকার, দিদি সবটা আমি ভেবে নিলাম, ভেবে নিয়ে আমার আসল চেহারা বার করলাম। এখন এই চেহারাটা বার করার জন্য কি সময় দরকার হয়, নাকি 34 বছরে ফিরিস্তি নিয়ে বসতে হয়? কোনোটাই দরকার হয় না, মানে অকারণ তো এটা, মানে এটা এই প্রবণতা। এরকম তো কোনো সরকারি বিজ্ঞপ্তিও আসেনি যে এই 3টে শব্দ বা মা মাটি মানুষের সরকার এটা কোনো নাটকে ব্যবহার করা যাবে না। থাকতো তাহলে সেদিনকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন মা মাটি মানুষের কথাটা তুলে বিরোধী দলনেতারা সোচ্চার হলেন যে কেন ওথের মধ্যে, শপথ গ্রহণের মধ্যে মা মাটি কথাটা তো মা মাটি মানুষ আনা হলো, তখন তোমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে মা মাটি মানুষকে কি আপনারা শ্রদ্ধা করেন না? মা মাটি মানুষ শব্দটা কি ব্যান্ড? মা মাটি মানুষ শব্দটা কি কোথাও ব্যবহার করা যাবে না? যদি তাই হয়, যদি একই যুক্তিতে আমি বলি, তাহলে আজকে বেনুবাবুরাও বলতে পারেন যে আমাদের নাটকে তো মা মাটি কথাটা থাকতেই পারে। মা মাটি কথাটা মানে কি তাকে অসম্মান করা হচ্ছে নাকি? এটা তো খুব বিখ্যাত একটা কথা। এখন সমস্ত যুক্তি পাল্টা যুক্তি থাকে। এখন আমি মানে এই যে শ্রীকুমার বাবুরা বলছিলেন না যে একত্রিত হওয়ার কথা, মানে আমার মনে হয় এগুলো নিয়ে আলোচনা করে খুব বেশি লাভ নেই, কারণ আমরা সবাই এটাকে নিন্দেই করব। কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে অর্পিতার নাটক যখন বন্ধ হলো তখন কিন্তু এখানে শাওলি মিত্র থেকে শুরু করে আমরা সবাই, দেবেশ চট্টোপাধ্যায়, আমরা সবাই উপস্থিত থেকে নিন্দে করেছিলাম, ভয়ঙ্করভাবে নিন্দে করেছিলাম। সেই স্পিরিটটা যেন থাকে। মানে আজকে বিমল চক্রবর্তীকে মারার প্রতিবাদ করার পর রাতারাতি একটা নাট্যস্বজন তৈরি হয়ে গেল এবং সেই নাট্যস্বজনের মিটিং করে মানে ঘটনাটাকে নিন্দে করা হলো যে কেন বিমল চক্রবর্তীর পাশে সবাই দাঁড়াচ্ছেন, এবং বিমল চক্রবর্তী মানে এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছিলেন। তখন ভুলে গেলাম আমরা, এবং নাটকের লোকরাই ভুলে গেলাম যে বিমলদা কিন্তু আমাদেরই একজন মানে ফেলো কলিগ, সে মানে একজন চমৎকার অভিনেতা, সে আমাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছে। তো এক্ষেত্রেও নিউ থিয়েটার্স গ্রুপের ক্ষেত্রে কম্পালসারি ওয়েটিং এ দিয়েছে, করেছিল। তা আমি যদি সেটা মানে নাও ধরি, আমি বলছি যে মারধরের ঘটনাটা তো এখানে তো কেউ তৃণমূল করতেই পারে, মানে নাট্য স্বজন হতেই পারে যে তৃণমূলের ঘনিষ্ঠ একটা সংগঠন। যেমন আমার মনে হয় যে চন্দনবাবুরা যে সংগঠনটা করেছেন, কি জানো চন্দনবাবু, ওই সংস্কৃতি সমন্বয়, সেটার মধ্যে কোথাও আমার নিজের কাছে মনে হয় যে ওটার মধ্যে কোথাও একটা সিপিএম এর একটা অ্যাফিলিয়েশন, একটা গন্ধ আছে, সেটা প্রকাশের অস্বীকার করতেই পারেন। কিন্তু
এরকম মনে হওয়া নিয়ে কোনো কথা এখানে বলা উচিত নয়। না না, তাহলে আমরা আমি তো এটা ক্রিটিক্যাল সাপোর্ট দিচ্ছি ওই তৃণমূলকে। আমি তো মনে হওয়া নিয়ে কথা বলবো না, এটা তো আমার মনে হওয়া না, আপনার মনে হওয়াটা বলছি সাবজেক্ট সেটা তো বললাম, মনে হওয়ার ব্যাপারটা এখানে আইনই না। আপনি আপনারটা বলবেন, আমি আমার মনে হওয়াটা বলতে না, তুমি না না আমার মতটা তুমি বলবে। সংস্কৃতি সমন্বয়কে যদি মনে করো সিপিএম এর সংগঠন, আমি মনে করছি তো যেটা যদি মনে করো তাহলে শিওর আছে। আরে এখানে আসেন কেন উনি বলবেন না নিজের গণতান্ত্রিক এখানে তো নিজের মত বলতেই আমি তো বলছি তাহলে এই প্রসঙ্গে আসে না, সেটা কেন আসে না? কেন আসে না? আমি আসে না, এই কারণেই আসে না, এই কারণেই আসে না। তোমাকে যদি নিন্দা করতে হয় তোমাকে তাকে নিন্দা করতে হবে। তার আগের ঘটনাগুলো যদি বলো তাহলে আমি প্রশ্ন করবো পশ্চিমবঙ্গে 34 বছর কেন, তার আগে কোথায় কংগ্রেস আমলে কোথায়? না চন্দ্রবাবু আমি একটা কথা বলি, পুলিশ ঢুকে নাট্যকর্মীদের আক্রমণ করেছে কোথায়? পুলিশ ঢুকে নাট্যকর্মীদের 2007 14 মার্চের পরে পাল্টা মিছিল হয়েছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যখন ধরুন বঙ্কুবাবুর বন্ধু বন্ধ হলো, যখন তিস্তাপাড়ের বৃত্তান্তকে ওই রকম ভাবে নানান দিক থেকে আক্রমণ করা হচ্ছে, যখন উইঙ্কেল টুইঙ্কেল বন্ধ হলো, তখন পশু খামার বন্ধ হলো, আপনারা একটা মিটিং অর্গানাইজ করেছিলেন। আমরা কি করেছিলাম সেটা সুমনকে জিজ্ঞাসা করো। আমি কি করেছি? আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু প্রেইজ তিস্তাপাড়ের বৃত্তান্ত। আই ওয়াজ দ্য ফার্স্ট ক্রিটিক। না না, তিস্তাপাড়ের বৃত্তান্ত ভুলে যান। আপনি পশু খামার যখন বন্ধ হয়েছিল, যখন পশু খামার যখন বন্ধ হয়েছিল, না নিন্দে করতে সবাই নিন্দে করে, কিন্তু কোনো অর্গানাইজ সাপোর্ট দিয়েছিল? অর্গানাইজ সাপোর্ট যারা করেছিল তার সঙ্গে ছিলাম। করেননি, করেননি, আই ওয়াজ উইথ দেম। করেননি, বরঞ্চ নন্দীগ্রামের গুলি চালানোর পরে বিষয়টা ডাইলুট করা যাবে না। ডাইলুটটা আপনি করছেন। না, ইউ আর ডাইলুটিং। ডাইলুটটা আপনি করছেন, ডাইলুটটা আপনি করছেন, কারণ আপনাদের খুব ভালো করে চেনা আছে। ডাইলুট ফালতু কথা বলবেন না, মানে ডাইলুটটা আপনি করছেন। আমি কিন্তু অন্য প্রসঙ্গে যাচ্ছিলাম, আপনি মানে মাঝখান থেকে কথা বলে প্রসঙ্গটা আপনি ডাইলুট করে দিচ্ছেন। আপনি প্রসঙ্গটা ডাইলুট করে দিচ্ছেন। না, প্রসঙ্গ ডাইলুট করে কারণ আমি চিনি তো আপনাদের। আমার বক্তব্যটা হচ্ছে তোমার সাবজেক্টিভ লাইন্স তোমার কাছে, আমার কাছে না। সেটাই তো আপনি মানবেন না, আমাকে এই ব্যাপারটা একটু বলতে দিন। নিশ্চয়ই আপনি মানবেন না, আপনি বড়জোর এইটা দাবি করতে পারেন যে আপনাকেও বলতে দিতে হবে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আমি যদি ধরে নিই, যেটা আমার ধরে নেওয়া, যে আমি যদি মনে করি সংস্কৃতি সমন্বয়টা সিপিএম এর প্রতি সহানুভূতি সম্পন্ন একটা সংগঠন। এবার আমি তর্কের ক্ষেত্রে বলতেই পারি যে নাট্য স্বজন তাই, কিন্তু আমি যেটা বলতে দিলাম, যেটা চন্দনবাবু বলতে দিলেন না, কারণ মানে কথা শোনার ধৈর্য ওদের নেই, সেটা হচ্ছে যে ধৈর্য আছে, যথেষ্ট আছে, আমি কোনোদিন তোমার কোনো কথা বাধা দিই। সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে, অর্থাৎ বিমল বাবুকে মারধর অথবা নিউ থিয়েটার্স গ্রুপের ওপরই আক্রমণ, এই জায়গাটাতে কিন্তু সবাই এক হতে পারি। এটাই দিস ওয়াজ মাই পয়েন্ট। আমাদের পলিটিক্যাল ভিউ পয়েন্ট যাই থাকুক না কেন, হ্যাঁ, সে আমাদের বেসিক জায়গাটা হচ্ছে আমরা কমিউনিটি হিসেবে থিয়েটার কমিউনিটিতে বিলং করি। আমরা এই পার্টিকুলার ঘটনাটার জন্য কিন্তু আমরা একত্রিত হতে পারি এসে, সেখানে কিন্তু আমাদের নাট্য স্বজনকেও মাথায় রাখার দরকার নেই, আমাদের সংস্কৃতি সমন্বয়কেও মাথায় রাখার দরকার নেই। আমাদের কিন্তু এসে একটা নিউট্রাল জায়গায় মিট করে আমাদের এটা কমনলি এটা মানে ভীষণভাবে কন্ডেম করতে হবে। তার কারণ এটা যদি এটা প্রবণতা হয়, কারণ এই যে নাট্য উৎসবটা, এটা কিন্তু নান্দিকারের জাতীয় নাট্যমেলার মতো বড় নাট্য উৎসব নয়, ফলে এই ধরনের নাট্যোৎসব কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে হয় এবং অসংখ্য ছোট বড় মেজো নাট্যদল এইসব জায়গায় যায়। এবং যেমন বেনুবাবুরাই বলছেন যে এই ফেস্টিভ্যালে ওরা বিগত 5 বছর ধরে যাচ্ছেন, কোনো সময় কোনো গন্ডগোল হয়নি, কিন্তু এইবার কেন হলো? এই প্রবণতাটা যদি এই অচিরেই বিনষ্ট করা না যায়, আমরা যদি একত্রিত হতে না পারি, তাহলে কিন্তু নিউ থিয়েটার্স গ্রুপের মতো আরো বহু নাট্যদলকে এটা ফেস করতে হবে। কারণ তুমি জানো, আমার ম্যাকবেথ নাটকেই এমন কতগুলো সংলাপ আছে যে সংলাপ শেক্সপিয়ারের নয়, যে সংলাপটা আমাদের এই সাম্প্রতিক সময়ের গর্ভ থেকে উঠে এসেছে, এবং সেটা এটাই থিয়েটারের কাজ, এটাই থিয়েটারের কাজ। যেমন যখন মানে ওর নাটকে বাঘারু বলেছিল যে মোর কোনো মিছিল নাই, মোর কোনো পার্টি নাই, সেটা নিয়ে যথেষ্ট রিয়াকশন হয়েছিল তখন সিপিএম এর মধ্যে এবং লেফট ফ্রন্টের মধ্যে, যে এটা কি বলছে। এবং তিস্তাপাড়ের বৃত্তান্ত নাটকটাকে নানান দিক থেকে আক্রান্ত হতে হয়েছিল, ঠিক যেরকম উইঙ্কেল টুইঙ্কেলকে হতেছিল, পশু খামারকে হতে হয়েছিল। মানে আমার বক্তব্য হচ্ছে ওই সময়টা কিন্তু বেশ কিছু মানুষ নীরব ছিলেন,
কিন্তু আজকে কিন্তু বুঝতে হবে যে সেই নীরবতার মাসুলটা কিন্তু আজকে দিতে হচ্ছে অনেককে। সেই জন্য আজকের দিনটাতেও যদি আমরা চুপ করে থাকি, একত্রিত হতে না পারি, তাহলে কিন্তু আগামী দিন খুব ভয়ঙ্কর। আমি সুমনের কাছে যাব, এই জন্য আরো বিশেষ করে যাব যে সেন্সার, তোমার কাঙাল মালসাল এই মুহূর্তে সেন্সারের কর্তারা দেখছেন, এক হচ্ছে সেন্সারের প্রয়োজনীয়তা নিয়ে আমরা এটা পৃথক বিতর্ক করতে পারি, কিন্তু কোনোভাবে তোমার ছবির ক্ষেত্রে কোনো অসুবিধা ফেস করছো কি? আর অবশ্যই এই ঘটনার তোমার প্রতিক্রিয়া তো জানতে চাইবই। না, একটা খুব জরুরি কথা তুমি বললে, সেটা হচ্ছে যে সামান্য বিখ্যাত জার্মান নাট্যকার ব্যাটল ব্রেস্টের একটা নাটক আছে, ফ্যাসিবাদের উপসর্গ সংক্রান্ত নাটক। ফ্যাসিবাদের উপসর্গগুলো কী কী, যে নাটকটার নাম হচ্ছে ফিয়ার অ্যান্ড মিজারিজ অফ থার্ড রাইক। সেখানে উনি দেখাচ্ছেন যে খুব প্রথম দৃশ্যই আছে, অনেকগুলো ছোট ছোট নাটকের সমাহার, ওইটা বড় নাটক। সেখানে একটা দৃশ্যে দুজন এরম হিটলারের বাহিনীর দুজন যাচ্ছে, টহলদারি করছে, হঠাৎ তারা জানলা খুলে যায়। এতটাই ভীত তারা, এতটাই নিজেরা আতঙ্কিত, তারা গুলি চালিয়ে দেয়। সামান্য একটা নিরীহ মানুষ জানলাটা খুলছিলেন, এটা দেখে কারফিউ মতো ছিল, সেখানে জাস্ট একটা জানলা খোলার আওয়াজে গুলি চালিয়ে দেয়। তার মানে কি দাঁড়াচ্ছে, ফ্যাসিবাদের প্রাথমিক শর্তগুলো হচ্ছে, উপসর্গগুলো হচ্ছে তারা নিজেরা ভীষণ আতঙ্কিত হয়ে থাকে। এই বোধহয় কিছুটা বলে ফেললো, কিছুটা ঘটে গেল, মানুষ ভুল বুঝলো। এবং এই যে সামান্য একটা মামাটির যেটা বলেছেন, বেশ করেছেন বলে মনে হয়। যদি সরকার নিয়ে কোনো ক্রিটিক্যালিটি থাকে, যদি সত্যি সেই শৈল্পিক অর্থে সেই ক্রিটিক্যালিটি থাকে, তারপর তোমার সমস্ত সমর্থন রয়েছে। সেইখানে এতটা চিন্তিত মানে উদ্বেগ প্রকাশ করার প্রয়োজনটা কি আছে, সেটা আমি বুঝতে পারছি না। এই উপসর্গটা কিন্তু সত্যিই খুব ভয়ানক উপসর্গ, এবং এটা একদম তৃণমূলেই বধ করা উচিত, পিষে মারা উচিত। কারণ এটা ঠিকই কৌশিকের সাথে একমত, এটা কিন্তু ঘটতে থাকবে, ছড়াতে থাকবে, খুব ভয়ঙ্কর রোগের মতো ছড়াতে থাকবে। এবং এর ফলে কি হবে, এই ধরুন না, যারা আমরা তো কলকাতা শহরে বসে কাজ করি, আমরা বাইরে বাইরে মাঝে মাঝে গ্রামে বা গ্রামে অভিনয় করতে যাই, কিন্তু আমাদের অ্যাক্সেস টু অনেকগুলো সুবিধে রয়েছে। কৌশিকের নাটকের বিরুদ্ধে আমি একটা হলে কোনো করা সমস্যা, কারণ কৌশিক অনেক পরিচিত মানুষ, এবং তার অ্যাক্সেস টু প্রেস বলো, বলো, সমস্তটাই অনেক বেশি। ফলে কৌশিক যদি তার নাটকে ওই একটা ছোট্ট মস্করা করে, তাহলে কৌশিককে এতদিন এতগুলো অভিনয় করার পর হয়তো খুব ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। হ্যাঁ, কিন্তু ওনাদের পড়তে হলো, কারণ এটা ছোট দল, এটা মফস্বলের দল, এবং এরাই কিন্তু একটা ভাবে ভীষণ সিরিয়াসলি থিয়েটার করেন মফস্বলে। শুনুন, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমি ধরেই নিতে পারি যে খুব অস্থির একটা সময় যাচ্ছে পশ্চিমবঙ্গে, ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো রাজনৈতিক দলের 10 জন সমর্থক উত্তেজিত হতে পারেন। প্রশাসনের কি ভূমিকা? মানে আমি বলছি, এই নাট্যদল তো, এই নাট্য উৎসব তো বেআইনি ঘোষিত হয়নি, প্রশাসনের উল্টো ভূমিকা হওয়ার কথা। সেখানে প্রশাসন সে চাপ দিচ্ছে, ভাই কি কেন এইসব নাটক করেন? এটাই তো মারাত্মক। কারণ আমি বলছি যে কারণেই আমরা আগের বারে এত ক্রিটিক্যাল ছিলাম আগের সরকারের ক্ষেত্রে, বহু বছর ধরে অনেক কিছু দেখতে 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 একটা পয়েন্টে একটা বিস্ফোরণ ঘটে, তাই তো? সেই বিস্ফোরণ থেকে আমরা সবাই জানি ইতিহাসে কি ঘটেছে, সমসাময়িক ইতিহাসে। এখন দেখছি চাকাটা শুধু ঘোরেনি তা নয়, একই জিনিসের পুনরাবৃত্তি শুধু ঘটছে তা নয়, আরো ভয়ঙ্কর ভাবে করছে। প্রশাসনটাই নেই তো, একজন আমি 1 মিনিট সেটাই বলছি। তার মানে কি ঘটছে, এই ভয়ঙ্কর ভাবে করছে, যাকে বলছি এক কাঠি বাড়া। ওনারা একটা জিনিস কণ্ঠস্বর রোধ করতে চাইছেন, কোনো একটা কোথাও যদি সমালোচনার কোনো ভঙ্গি থাকে, সেটা সঙ্গে সঙ্গে অ্যাটাক শুধু করছেন তা নয়, এমনভাবে করছেন যেটা আগে হয়তো এক ধরনের একটা আড়াল থাকতো, যেটা সবসময় লেফট ফ্রন্টে ছিল, একটা সামনে একটা মুখোশ ছিল, যেটা খুব স্বাভাবিক, ভদ্র মনে হচ্ছে, যেন তো আপনার সঙ্গে নেগোসিয়েশনে যাচ্ছে, পেছনে চাপ আছে। কিন্তু এখানে যেন একদম খোলাখুলি একটা গুন্ডান, এই চলবেন, বন্ধ করো, এক্ষুনি ক্ষমা চাইতে হবে, এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দেখছে। নাহলে ওই রকম রাত্রিবেলা ওই রকম ফাংশন হয় না, মানে ভাঙড়ে ওই রকম ভাবে ফাংশন, থানার সামনেই, তাই তো বলছি, মানে যে সময় বলতে চাইছি, ইট ইজ ইম্পসিবল। মানে এটা এই ধরনের একটা বিষয়কে এখানে অ্যাকসেন্টুয়েট করা দরকার, যে 11টা 15-তে পুলিশের অফিসার আইসি এবং পুলিশের ওসি এলেন ওদেরকে থ্রেটনিং দিতে, যে আপনারা মা মাটি। আমি বিকেলবেলা এই খবরটা পেলাম, বেনু আমাকে ফোন করলো, ফোন করার পর বললো যে তোমরা কিছু করো। তার আগে পর্যন্ত আমি খুব খুশি ছিলাম যে এই রাজত্বে যেই রবীন্দ্রবাবুরা যাই বলুন না কেন, বা বরুণাবাবু যাই বলুন না কেন, এই রাজত্বে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেই যে এই রাজত্বই একমাত্র রাজত্ব স্বাধীনতা উত্তরকালে
যেখানে শিল্প এবং শিল্পকলাকে এক দৃষ্টিতে দেখা হচ্ছে। তার ফলে যখন একজন শিল্পপতি একলা চলরে গান দিয়ে শুরু করেন, তখন তার একটা অভিমুখ বোঝা যায় শিল্প এবং শিল্পকলা যে এক। এই প্রথম বোধে একজন মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন, তাতে আমরা খুব আনন্দ উপভোগ করেছিলাম যে শিল্পকলাকে এই মর্যাদা তো কেউ দেননি। কিন্তু তারপরেই খবরটা এলো, দুঃসংবাদটা, যে এইরকম ঘটনা ঘটেছে এবং পুলিশ সেখানে আইসি পোশাক পরে এসেছেন এবং ওসি পোশাক পরে এসে বলেছেন আপনারা বলেছেন, আমাদের কাছে প্রমাণ আছে, এবং সেই থ্রেটনিংয়ের পরিপ্রেক্ষিতে বলেছে আপনারা খবর নিন। পুলিশ তখন চলে গেছে। তারপরে পুলিশ সহযোগে এক রাজনৈতিক দলের কর্মীরা এসে ওদের পরপর থ্রেটনিং দিচ্ছে। আমার মনে হয় কি যে নাটকটার নাম হচ্ছে, যে নাটকটি সেটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আমাদের থিয়েটারে যে তিনজনকে টাইটান বলা হয় তার মধ্যে একজনের নাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং তার যে নাটকটা সেতুবন্ধন ইজ এ ভেরি সিরিয়াস প্লে। এর মধ্যে যে চরিত্রটার কথা বলা হচ্ছে সেই চরিত্রটা ছিল একটা বিপদ নামে একটা চরিত্র। এই বিপদ চরিত্রটা ছিল একমাত্র চরিত্র যে আমার যতদূর মনে পড়ছে সেই চরিত্রটা হচ্ছে এই সিরিয়াস নাটকের একমাত্র কমিক রিলিফ। তার মধ্যে ওই মা মাটি কথাটা যখন তারা উচ্চারণ করছে, বেনু বলছিল, তখন হোল হল হো করে হাসতে শুরু করেছে। আমরা থিয়েটারে এই ধরনের ঘটনাগুলো প্রাকচার করি আর কি, পুরোনো নাটকগুলোকে নিয়ে যখন আমরা করি। তার ফলে যখন নাটকটা শেষ হয় তখন একটা অভূতপূর্ব অভিনন্দনের বন্যা বয়ে যায়, খুব ভালো নাটক হয়েছে, খুব ভালো নাটক হয়েছে, বেনু যা স্টেটমেন্ট দিচ্ছিল। তারপরে আকস্মিকভাবে দেখা যায় যে দু একটি লোক বলতে শুরু করে আপনার মানুষ বললেন কেন। আমার মনে হচ্ছে দুটো প্রবণতা। এক নম্বর প্রবণতা হচ্ছে যে স্বাধীনতা উত্তরকালে উৎপল দত্তের নাটক যখন আক্রান্ত হয়, উৎপল দত্ত যখন আক্রান্ত হন, শোভা সেন আক্রান্ত হন, তাপস সেনকে মারতে মারতে চশমা ভেঙে দেওয়া হয়, সেই অবস্থাতেও পুলিশ সেখানে এসে কিন্তু ভূমিকা পালন করেনি, করেছিল সমর্থক কিছু গুন্ডা বাহিনী। কিন্তু এই প্রথম পুলিশ কিন্তু ডাইরেক্টলি ইন্টারফেয়ার করছে, এটা এক নম্বর। এবং আমার মনে হয় যে এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম ঘটনা ঘটলো, এবং সেখানে আইসি এবং ওসি দুজনই এসছেন। আর দুই নম্বর ঘটনাটা যেটা কৌশিক বলছিল, খুব সঙ্গত কথা, যে এই সময় দাঁড়িয়ে আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে আমরা সবাই একটা মঞ্চে দাঁড়িয়ে এর প্রতিবাদ করা দরকার। আমি বিমল চক্রবর্তীর ক্ষেত্রে সেটাও চেষ্টা করেছিলাম সবাইকে অর্গানাইজ করতে, সেখানে আবার একটু স্পর্শকাতরতার ব্যাপার ছিল। কিন্তু আমার মনে হয় যে এমন একটা সময় আসছে যখন আমাদের এই ধরনের পারস্পরিক এইগুলোকে বন্ধ করে দিয়ে আমাদের একটা মঞ্চে দাঁড়ানো দরকার, তা নাহলে থিয়েটার আক্রান্ত হবে, বারবার আক্রান্ত হবে, যে কথা সুমন বলল। এবং আমার এটাও মনে হচ্ছে যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যদি আমরা পুলিশের ভূমিকাকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা না করতে পারি, প্রশাসন যদি এইভাবে থিয়েটারের উপর আক্রমণ করে, প্রথম আক্রমণ করছে কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশ, এবং পুলিশ উর্দি পড়ে এসেছে, ওসি এবং আইসি উর্দি পড়ে একাধিকবার রাতে 11:15 এসছে রাত্রিবেলা, মেয়েগুলো কাঁদছে, তখন যারা অভিনয় শিল্পী তারা কাঁদছে, কি অবস্থা হবে। এবং বলা হচ্ছে আপনাদের বাড়ি যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা এই মুচলেখা না দেন। এবং ক্যামেরা নিয়ে আসা হয়েছে, স্থানীয় সাংবাদিকরা এসছেন, তাদের সামনে এই কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে। থিয়েটারের উপর এর চেয়ে বেশি আক্রমণ কবে হয়েছিল, কোথায় হয়েছিল? আমরা তো বলি সত্যেন মিত্র নিহত হয়েছিলেন, আমরা ওই সময়টাকে আমরা বারবার তুলে ধরি, কিন্তু আমাদের কিন্তু এই ইতিহাস নেই যে পুলিশ প্রথমে আসে, তারপরে এরা এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা থিয়েটারকে আক্রমণ করে। এটা একটা থিয়েটার কর্মী হিসাবে আমার মনে হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। একদম। আমি সুমনবাবুর কাছে যাব। সুমনবাবু, প্রথমত আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে দলতন্ত্র মুক্তির স্লোগানে এই সরকার ক্ষমতা আসছে, আমি ধরে নিলাম এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকই নয়, এটা সম্পূর্ণ স্যাটায়ার, এবং সেটা মা মাটি শব্দ উচ্চারিত হয়নি, মা মাটি মানুষের সরকারই উচ্চারিত হয়েছে। তো সেই সৌজন্যতা, সেই সহিষ্ণুতা কেন থাকবে না, প্রথম। আর দ্বিতীয়, আপনার কাছে জানতে চাইবো যে প্রশাসনের ভূমিকা, যেখানে হুমকি, যেখানে উল্টে মামলা করা উচিত ক্রিমিনাল ইন্টিমিডেশনের, সেখানে পুলিশ এসে তাদের পক্ষ নিয়ে নাট্যদলকে মানে খুব মেঠো ভাষায় বলতে গেলে চমকাচ্ছে। ঘটনাটা উদ্বেগের অত্যন্ত, মানে এটা যদি মানে এই পর্বেই এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ এই প্রবণতাটা কিন্তু আজকের মানে এই এখনকার প্রবণতা নয়, দীর্ঘদিনের একটা প্রবণতা এবং একটা অসহিষ্ণুতার প্রবণতা, যেটা কৌশিকবাবু বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে একটা নিরপেক্ষ যে স্ট্যান্ড, সেই নিরপেক্ষ স্ট্যান্ড কিন্তু এই মুহূর্তে নেই। এবং বাংলার সংস্কৃতি কর্মীরা তারা প্রত্যেকে দ্বিধাবিভক্ত, এটা বলতে কোনো আপত্তি নেই। না হলে 2007-এর 14ই মার্চে যে নন্দীগ্রামের যে গুলিচালনা এবং 14 জনের মৃত্যু, তারপরে যে ঐতিহাসিক মিছিল কলকাতায় হয়, তার পরদিন কিন্তু একটা পাল্টা মিছিল হয়েছিল, এবং সেখানে কিন্তু এই ধরনের যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলোর কথা খুব সঠিকভাবে উল্লেখ করেছেন। যখন অর্পিতা ঘোষের নাটক বন্ধ হয়ে গিয়েছিল,
বা সেই রকমের পরিস্থিতি, বা উইঙ্কেল টুইঙ্কেল যখন বন্ধ করা হয়েছিল তখন দেখা গিয়েছিল খুব স্বাভাবিকভাবে যে বামপন্থী বুদ্ধিজীবী যারা বা নাট্যকর্মী যারা তারা কিন্তু না বাধা দেওয়া হয়েছিল, অনেকগুলো জায়গাতে সেই শো করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। আপনি যেটা কোচবিহারের যে ঘটনা, সেই কোচবিহারের ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল স্তরের নেতৃত্ব যুক্ত, মানে আমি লোকাল স্তরের নেতৃত্ব, পুলিশের কথা বলছেন নাকটের সঙ্গে সরাসরি রূপচাঁদ পাল, তিনি তখন সেখানকার সাংসদ, তিনি সরাসরি চিঠি দিয়ে বন্ধ করেছিলেন। এই প্রবণতাটা আমরা বহন করে আসছি দীর্ঘদিন ধরে। আজকে হঠাৎ করে যে মুখ্যমন্ত্রী যে স্লোগান দিয়েছেন, সেই স্লোগানটাকে বাস্তবায়িত করার কাজটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এই কারণে, যে কথাটা উনিও বলেছেন, উল্লেখ করেছেন যে ঘটনাগুলো পরপর ঘটেছে, বহু সিনেমা, বহু নাটক পশ্চিমবঙ্গে বামপন্থীদের তাদের আদর্শ বা তাদের অভিরুচির সঙ্গে মেলেনি বলে বহু জিনিসকে ব্যান করে দেওয়া হয়েছে, দেখাতে দেওয়া হয়েছে। এই যে প্রবণতা, এই মুহূর্তে আমার কাছে উল্লেখ করি যে রিসেন্টলি 3 কন্যা ওই ছবিটাকে নিয়ে যে ধরনের একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হলো, আলটিমেটলি কাজে লাগলো না। সেটা দেখা গেল সরাসরি না, এটা নিয়েও একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল। অর্থাৎ এই প্রবণতাটা আছে, এই সরকারের বিরোধিতা করতে নেমে যে কোনো একটা বিষয়কে ইস্যু করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকেও কিন্তু উল্লেখ করতাম। আমি বলছি এই ঘটনাটা অত্যন্ত উদ্বেগের ঘটনা, কারণ নাট্যকর্মী বা সংস্কৃতি কর্মী তাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে এবং তারা তাদের নাটকে তাদের অভিরুচি অনুযায়ী শব্দ ব্যবহার করতে পারেন। এবং ব্যক্তিগত কেন, মানে অবশ্যই কলার সঙ্গে যুক্ত স্বাধীনতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবং এছাড়াও ঘটনা, আপনি কয়েকদিন আগে দেখলেন যে মুখ্যমন্ত্রী ওই যেটা সল্টলেক স্টেডিয়ামে যে মা মাটি মানুষ শব্দটাকে যুক্ত করেছিলেন, সেই নিয়েও তো একটা মানে প্রচন্ড হইচই হলো। আমি যদি মা মাটি মানুষ এই তিনটাকে শব্দকে একটা আলাদা আলাদা ভাবে ভাবি এবং এটাকে একটা নিরপেক্ষ শব্দ হিসেবে ভাবি, এটার উপর তো এই তিনটে শব্দের উপর তো কারোর কোনো অধিকার নেই। নিরপেক্ষ শব্দ নিশ্চয়ই। আমি দুটো কথা বলি, এক হচ্ছে সেই বিতর্ক হয়েছিল যে রাজনৈতিক স্বামী বিবেকানন্দের ১৫০ সরকারি প্রোগ্রাম কেন ওই শপথ বাক্য পাঠ করবে, 1 নম্বর। না, ইউ হ্যাভ আ পয়েন্ট। আমার এইখানে বক্তব্যটা আরো পরিষ্কার, সেটা হচ্ছে আমি ওই শব্দের সঙ্গে রাজনীতি বিযুক্ত করেও দেখতে রাজি নই। আমি বেশি করে এইরাম নাটকই দেখতে রাজি আছি, বা সেই নাটকের স্বাধীনতা কি বঙ্গে নেই, যেখানে মামাটি মানুষের সরকার স্টেজে বলা হবে, বললে কি অসুবিধা? না, আমি তো বলছি অসুবিধা নেই, আমি অসুবিধা নেই এই কথাটা। তাহলে তো এই অনুষ্ঠানে বন্ধ করে দেওয়া যায়, মানে একই লজিকে প্রতিপক্ষ বন্ধ করা যায়, ওই কথাটা বলছে, সেটাও কেউ চাইছেন কিন্তু করাই বিরাট হয়েছেই হলো। তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করছি যে ওই মা মাটি মানুষ, যেহেতু তারা এই স্লোগান তৃণমূল দিয়েছিল ভোটের আগে এবং পরবর্তীকালে মা মাটি মানুষ শব্দটাকে তারা ব্যবহার করেছে, ফলে তৃণমূলের সঙ্গে জোর করে জুড়ে দেওয়ার যে একটা প্রবণতা, একটা প্রশ্ন জিজ্ঞেস করিনি সুমনকে, তা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অনেকগুলো বছর তো আমি নিজেই মন্ত্রী ছিলাম, 15টা বছর। আমি জিজ্ঞেস করছি 34 বছরের মধ্যে একটাও ঘটনাতে পুলিশ এবং পার্টি ক্যাডার একসাথে নেমে কোনো থিয়েটার, কোনো ফাংশন বন্ধ করে দিয়েছে, এর একটা রেফারেন্স শুনতে চাই। আপনাদের আমলে তৈরি হয়েছিল স্টেট ইউনিভার্সিটি। আমি উদাহরণ দিচ্ছি, 2009 সালে লন্ডনের দি ইন্ডিপেন্ডেন্ট থেকে একটা প্রবন্ধ ছাপা হয়েছিল। সেই প্রবন্ধ ছাপার অপরাধে সেই স্টেটসম্যান অফিসের সামনে মৌলবাদীরা ঘেরাও করেছিল এবং তারপরে স্টেটসম্যানের এডিটর এবং পাবলিশারকে আটক করা হয়েছিল, তাদের এক রাত হাজতে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের এক রাত হাজতে কাটাতে হয়েছিল। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তারা একটি কথা বলেনি এবং স্বভাবতই এটা থেকে এই আন্দাজ করা যেতে পারে যে এর পেছনে রাজনৈতিক চিন্তা ছিল। তাছাড়া পুলিশের নিতে পারে আরো আছে। এই যে তসলিমা নাসরিনকে যে এখানে একটা গুন্ডামি, একটা দাঙ্গা স্টেজ করে তাড়ানো হলো কলকাতা থেকে, সেটা কি সাহিত্যের উপর আক্রমণ নয়? একটা বইয়ের উত্তরে আরেকটা বই লেখা যেতে পারে, কিন্তু তার উত্তরে একটা নিজেদের ক্যাডার নামিয়ে একটা দাঙ্গা স্টেজ করতে হবে এবং সেই দাঙ্গার উপরে আমি পরিশেষে একটা কথা বলছি, বিজেপি লিডার চুপ না থাকবে না, কারণ বিজেপি লিডার ভোট ব্যাংকের সাধনা করে না। আমাদের ভোট ব্যাংক নেই, আমাদের ভোট ব্যাংকের তো আজ করতে হয় না, সেই জন্য বিজেপি লিডার সত্যি কথা বলবে। আমি বলি না, আমার একটা আমি নিজে নাট্যকর্মী ছিলাম, একসময় অ্যাক্টিভিস্ট ছিলাম।
আজকের এই আসাম কুচবিহার বঙ্গ যে নাট্য উৎসব, এটাতে একাধিকবার আমার নিজের একদম মন্ত্রীর তকমা ছেড়ে দিয়ে বসে দেখেছি পেছনে বেঞ্চে। এটা আমার ভালোবাসার জায়গা। সুতরাং কোনো নাট্যকর্মী আহত হন, তার নাটক বন্ধ হোক, এটা তো আমি চাইছি না। আমি বলছি না, এটা সূক্ষ্ম বিচার করে লাভ নেই। যে মানে এই যে চন্দনবাবু যে হিসেবটা দিচ্ছিলেন বা শ্রীকুমার বাবু যেটা দিচ্ছিলেন, তার আগে চন্দনবাবু দিচ্ছিলেন যে বলুন তো কবে এর আগে পুলিশ ক্যাডার একসঙ্গে নেমেছে, কিংবা আপনিও যেটা বলছেন আমি বলছি কি নিশ্চয় মানে পাল্টে যায়, কিন্তু আমি বলতে চাইছি যে কোনোভাবে কোনো একটা জিনিসকে বাধা দান করা, সেটা খুব সফিস্টিকেটেডলি হতে পারে, সেটা আজকের ঘটনার মতো খুব নেকেডলি হতে পারে, কিন্তু এইটাকে না এখন ডিসক্রিমিনেট যদি করতে থাকেন না ক্রমাগত, তাহলে কিন্তু আমরা একটা ভুলের ফাঁদে পা দেব। সুমন বাবুর কথা যেমন সুমন বাবু যেমন বলছেন, যে সুমন বাবু যে বলা হচ্ছে যে এই প্রবণতাটা ছিল, কিন্তু এই প্রবণতাটা যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছিল, কিন্তু সেই প্রবণতাটাকে বহন করতে হবে তা তো নয়। আমার বক্তব্যটা সেইটাই না, কিন্তু এইটা আগে ঘটেছিল বলে বর্তমান মুখ্যমন্ত্রীর পক্ষে অসুবিধা হচ্ছে, এটা কোনো যুক্তি নয়, এটা যুক্তি নয়। ঘটনাটা তো ঘটেছে অনেকক্ষণ। শোন, আমি আশা করছি যে সেন্সর বোর্ডে তোমার এই ধরনের অভিজ্ঞতা হচ্ছে না নাকি? না, সেন্সর বোর্ডে শোনো, আমার একটু আইনগতভাবে আমি তো এক্ষুনি সেন্সর বোর্ড নিয়ে আলোচনা করতে পারি না, মানে কি বলেছে, কিন্তু ঠিক একই ধরনের সামান্য ব্যাপার নিয়ে এই ছবিটাই কিন্তু অলরেডি দুবার দেখা হয়েছে, এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি, এবং এটা সামান্যই ব্যাপার। এবং ধরুন আমি যদি একটু এটা মামাটির মতো কোনো কথা বলি, বা লন্ডন নিয়ে যদি একটু সামান্য মস্করা করে থাকি, মানে বার্লেস্ক কার্টুন এই ব্যাপারগুলো না আর বোঝানো যাচ্ছে না। এই বার্লেস্ক কথাটা যে একটা মস্করা করা, একটা শাসক দিনই মস্করা করা, সেটা কিন্তু মস্করা করেই দেখতে হবে, মজার অক্ষরেই দেখতে হবে। বারবার 34 বছরের দোহাই দিয়ে প্রমোটা ছিল বললে তো হবে না। এখন যেটা ঘোরা কি মনে হয় রাজনীতিবিদদের জন্য মস্করার একটা বেসরকারি ইউনিভার্সিটি করা উচিত? আমার মনে হয় ভীষণভাবে, কারণ সেন্স অফ হিউমার। যদি তোমার কার্টুন দেখে বুঝতে না পারা যায়, যদি বার্লেক্স থেকে তুমি যদি এনজয় না করতে পারো, মূল জায়গা হচ্ছে যে না লন্ডনটা কেন বলা হচ্ছে। কিন্তু আমাদের বাংলায় তো মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর একটা নকল করেছিলেন, তো সেইটা যদি বাংলায় চলে তো মস্করা কেন চলবে না? আমি বুঝতে পারছি না, বার্লেক্স ফর্মটাই নিতে পারছে না। এবার আরেকটা শেষ 3 মিনিট, এরা কিন্তু সবাই আমাদের অত্যন্ত পরিচিত, যারা সেন্সরে আছে তারা আমাদের বন্ধু বান্ধব, শিল্পমনস্ক ছেলে মেয়ে ভদ্রভাবে কথা বলছে, এমন না যে অভদ্রতা করছে, কিন্তু বোঝা যাচ্ছে এমন একটা চাপ আছে, এমন একটা বাধা আছে। একদম বলি যে প্রথমত বুঝতে হবে, এটা রাসেলের কথা, বার্টন রাসেল বলেছিলেন যে আমি তাকেই ঘৃণা করি যাকে ভয় পাই, যার থেকে ভয় পাই। এই যে ছোটখাটো ব্যাপারগুলো না, এগুলো কিন্তু শাসক শ্রেণী ভয়ানক ভয় পায়। যতক্ষণ আমি ভয় পাবো না, এটা অবজ্ঞা করে যাবো, হিউম্যান নেব, আমার কার্টুন আঁকছে কে হিউম্যান নেব। আমি যদি ভয় পাই, বুঝতে পারছি মানুষ মানে এই যে ছোটখাটো ঘটনাগুলো ঘটছে আমার ভয়ের কারণ, তখন কিন্তু এটা বাধা দেওয়ার চেষ্টা করবো গায়ের জোরে। আমার সুব্রত মুখার্জি এখানেই বলেছিলেন যে কার্টুন আঁকলে তো মনে হয় যে আমি কার্টুন আঁকার যোগ্য। কনফিডেন্সটা থাকে, কনফিডেন্সটা হারিয়ে গেলেই তখন আমি মারপিটের দিকে যাব। এটা কিন্তু যারা মার খাচ্ছে তাদের পক্ষে আমি বলবো এটা আপনাদের পক্ষে ভেরি গুড সাইন, মার খাবার, যে আপনার পয়েন্টটা কিন্তু ঠিক জায়গায় হিট করছে। আমি খুব গালাগাল আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাকে সুভাষবাবু বলতেন যে স্টেটসম্যানে আমার বিরুদ্ধে আজকে কিছু বেরোয়নি, তাহলে আমি গতকাল ভালো কাজ করিনি। যখন আমাকে অ্যাটাক করবে আমি বুঝবো আই এম অন দি রাইট পাথ এন্ড ইউ আর অন দি রাইট পাথ। আমি যেটা বলছি যে প্রথম কথা হচ্ছে যে কোচবিহারে যে ঘটনা ঘটলো তার আমি নিন্দা করছি, এবং আমি এটাও বলছি যে একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বারবার তুলনা করা। চিরঞ্জীব যে বক্তব্য রাখলেন বারাসাতের কাণ্ডের পর, যে ওই মহিলা ওরা ড্রেসের জন্য এসব হচ্ছে, এটা কি সব অভিনেতার বক্তব্য হয় না? অর্পিতা ঘোষ যে কথা শুনুন, অর্পিতা ঘোষ যে পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে যে বক্তব্য রাখলেন, এটা কি সব নাট্য পরিচালিকা বা এরকম নাট্য জগতের ব্যক্তিত্ব সবার কথা নয়। তেমনি আমি এটা বলতে পারি যে বারবার পশু খামার আমি দেখেছি, প্রথম অর্পিতাকে আমি বলছিলাম, অর্পিতাও জানে পশু খামার আমি দেখেছি মধুসূদন মঞ্চে, আমরা দেখিয়েছি সব, আমরাই আমাদের বামপন্থী সংগঠন ব্যাংকের জানা উচিত, সেই ওখানে অভিনয় দেখেছি, আমি গিয়ে শাওলি মিত্রের সাথে কথা বলেছি সেই মিটিং। কিন্তু একটা ঘটনা ঘটেছিল, ওইটা সরকারি ছাপ্পা পড়েনি, যেটা বলা হলো, এবং রূপচাঁদ পাল সেই মুহূর্তে সেটা সুমন উল্লেখ করলো, ওটা বারবার না। কিন্তু এরকম ঘটনা পশ্চিমবাংলা অনেক ঘটেছে, কিন্তু আমরা এর পুনরাবৃত্তি আনছি না।
আমি প্রবীর দত্তর ঘটনা আনছি না, আমি শরৎ দত্তর ঘটনা আনছি না, আমি উৎপল দত্তর ঘটনা আনছি না, কিন্তু কথাটা হচ্ছে এখনকার সময়ে যে প্রশ্নটা হচ্ছে যে সরকার পুলিশকে সামনে রেখে সমাজ বিরোধীকে ছাড়িয়ে আনছে মুখ্যমন্ত্রী। ঘটনাটা এটা দেখতে হবে। মুখ্যমন্ত্রী আপনি শুনুন, আপনি একটু থামুন, একটু থামুন। আরে কি করে আপনারা একদম পরিষ্কার স্ল্যাট নিয়ে চলে যান, বাজে কথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের 6 নভেম্বর মুখ্যমন্ত্রী 6 নভেম্বর আমার কথা আপনার 6 নভেম্বর মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীকে ছাড়িয়ে এনেছেন। তাকে দেখেই আবার দীঘা থানা থেকে আরেকজন অখিলগিরি আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী যে ঘটনা ঘটলো সেই ঘটনা সবার প্রতিবাদ জানানো অত্যন্ত আমরা আজকের প্রতিপক্ষের একটা অংশে ছিল শিল্প, আরেকটা অংশে শিল্পকলা। দুটো ঘটনাই আমাদের পক্ষে যে খুব আশাব্যঞ্জক জায়গায় একটা আমাদের পৌঁছে দিতে পারছে তা নয়, কিন্তু অবশ্যই এই ধরনের ঘটনা ঘটলে সংবাদ মাধ্যম যতই মাননীয় মুখ্যমন্ত্রী নেগেটিভ এবং নেগেটিভ আখ্যায় আমাদের আজকে ভূষিত করুন, সংবাদ মাধ্যমে কিন্তু তার সৎ প্রতিফলন ঘটবেই। কেউ খুশি হন বা কেউ দুঃখ পান বা কেউ রেগে যান। এই বলে আজকে প্রতিপক্ষ শেষ করব। চোখ থাকুক এবিপি আনন্দে।